সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলা ভিশনের সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ, ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার, সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য, এবং ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা করতে চাই। আমি সমসাময়িক বিষয়ের মধ্যে সাকিব আনোয়ার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে, মন্ত্রিপরিষদ দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নিয়ে তারা যেটি বলছে যে তাদের জননিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। এর সঙ্গে যে ভঙ্গুর অর্থনীতি সেটিকে আসলে ফিরিয়ে আনা হবে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা হবে। সরকারের এই সপ্তাহখানেকের যাত্রায় আপনার কাছে কী মনে হয়েছে যে সেটি আসলে শুরু করেছে? যেহেতু নির্বাচন নিয়েও নানান সংকট ছিল, নানান সমালোচনা রয়েছে, সেই নতুন যাত্রায় আসলে সরকার কতটা এগোচ্ছে বা এটি আসলে সরকারকে কত মার্কস দিবেন এই সপ্তাহখানেকের মধ্যে? ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। দেশবাসীকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত একটা নির্বাচন, যে নির্বাচনটা বহুল প্রতীক্ষিত, সেই নির্বাচনটা আসলে জনগণই সাকসেসফুলি আমরা যে ইলেকশনটা করতে পারলাম, সেটা আসলে জনগণের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, কারণে তাদেরকে ধন্যবাদ জানাই। এক সপ্তাহের মূল্যায়ন তো আসলে করা সম্ভব না। এক সপ্তাহে আসলে একটা সরকার কত দূরই বা কী করবে। দুটো বিষয় নিয়ে আপনি বললেন শুরুতে, একটা হচ্ছে জননিরাপত্তা আর একটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতির একটা জায়গার কথা যদি বলি, সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথেই এলডিসি উত্তরণের সময়সীমাটা পিছিয়ে দেওয়ার জন্য যে আবেদনটা করছে 3 বছরের জন্য, অত্যন্ত দ্রুতগতিতে এই আবেদনটা করা হয়েছে এবং এটা খুবই দরকার ছিল। এই জায়গাতে একটা জিনিস মনে হয়েছে যে সরকার যে জায়গাগুলোতে আসলে দৃষ্টি দেওয়া দরকার সত্যিকার অর্থে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে, সেই জায়গাতে সম্ভবত তারা সেই চেষ্টাটা করছে। সেটা প্রথমেই একদম শুরুতেই এই ধরনের একটা পদক্ষেপ নেওয়াতে মনে করা যেতে পারে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে জননিরাপত্তা। জননিরাপত্তার ব্যাপারে সরকার কতখানি আসলে কাজ করছে বা করবে সেটা নিয়ে এক সপ্তাহের মধ্যে বলা সম্ভব না, কারণ শব্দটাই তো জননিরাপত্তা। দেশে 18 কোটি জনগণ, সেখানে তাদের নিরাপত্তার ব্যাপারটা আসলে সরকার কিভাবে করবে, কত দূর পর্যন্ত করতে পারবে, সেই ব্যাপারগুলো আসলে এক সপ্তাহের মধ্যেই আসলে বলাটা সম্ভব না। কিন্তু গতকাল রাতের একটা ঘটনা নিশ্চয়ই আমরা সবাই জানি, যে জননিরাপত্তার নামে যদি জনভোগান্তি সৃষ্টি করা হয় এবং সাধারণ মানুষকে যদি হয়রানি করা হয়, তাহলে এটাকে আসলে জননিরাপত্তা ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে সেটা বলা যায় না, বরঞ্চ জনগণ ভোগান্তি শিকার হচ্ছে সেটা বলতে হবে। এবং আমরা ভিডিওতে তো নিশ্চয়ই আমরা সবাই দেখেছি, যেভাবে একটা নিরপরাধ একটা ছেলেকে আপনি থাপ্পড় দিচ্ছেন। আচ্ছা, নিরপরাধ শব্দটা বলাটা আমার ভুল হলো, সে যদি অপরাধীও হয়ে থাকেন আপনি তাকে থাপ্পড় দিতে পারেন না, আপনি তার গায়ে হাত তুলতে পারেন না। তো কিন্তু যেভাবে তোলা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের একজন শিক্ষার্থীকে যেভাবে পেটানো হলো, আমরা যেটা দেখলাম, একটা জায়গায় অবস্থান করছেন একজন মানুষ, তিনি একটা জায়গায় যেতে পারবেন না এমন কোনো কিছু তো নাই, বরঞ্চ আমাদের সংবিধান আমাদেরকে যে কোনো জায়গায় আমাদের চলাফেরার স্বাধীনতা দিয়েছে। তো এবং সেটা যদি কোনোভাবে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যদি সেটা কোনো ধরনের উদ্বেগ সৃষ্টি না করে, তাহলে সে ব্যাপারে তো কোনো বিধিনিষেধ নাই। তাহলে আপনি ইচ্ছা চাইলেই আপনার ইচ্ছে হলো, আর আপনি হঠাৎ করে একদিন সন্ধ্যায় বা একদিন রাতে আপনি মনে করলেন যে আজকের পর থেকে এই সময়ের পরে আর কেউ বের হতে পারবে না, সেটা আপনি করতে পারেন না। এই দায়টা রাষ্ট্রকে নিতে হবে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দেখলাম, যিনি এটা নেতৃত্ব দিলেন, আমরা ভিডিওতে দেখলাম ঢাকায় যে ঘটনাটা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে, যিনি নেতৃত্ব দিয়েছেন তার এগেইনস্টে কিন্তু কোনো কিছু করা হয়নি। 4 জন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যদের নাম আমি আসার সময়ই দেখার চেষ্টা করছিলাম যে এই সদস্যরা কারা। বলা হয়েছে 4 জন কনস্টেবল, কিন্তু তাদের নাম এখন পর্যন্ত জানা যায়নি। আচ্ছা, আমরা ধরলাম যে সেখানে যে কনস্টেবলরা যারা ছিলেন তাদের মধ্যে থেকে 4 জন, কিন্তু যিনি নেতৃত্ব দিলেন তার ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত আপনি কোনো ব্যবস্থা নিলেন না। তার এর আগেও আমরা যেটা দেখেছি যে দেশে অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, কিন্তু নাম্বার 1 ঠিক আছেন, এখানকার নাম্বার 1 যিনি ছিলেন তিনিও আবার ঠিক আছেন। ফারুক হাসান, আপনারা তো সরকারের অংশ হয়ে আছেন, মন্ত্রিত্ব রয়েছে আপনাদের দলের প্রধানের, সরকারের কার্যক্রম আপনি কীভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশন এবং বাংলা ভিশনের সম্মানিত দর্শক যারা দেখছেন। আসলে দেখেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিন হলো। এই কয়েকদিনে আসলে এই সরকারের উপর একটা জাজমেন্ট দেওয়া অনেক টাফ। না, আমরা আসলে যেমনটা বিগত সময়ে পড়ে আসছে, এই যে মর্নিং শোজ দ্য ডে, আসলে দিনটা কেমন যাবে সকালটা দেখলেই অনেকটা বোঝা যায় বা বলা যায়। কিন্তু অনেক সময় আমরা এমনটাও দেখেছি যে সকালে অত্যন্ত সুন্দর আবহাওয়া এবং সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা
পরিবেশ আমরা দেখলেও হঠাৎ করে কিন্তু দুপুরবেলা বা বিকালবেলা কালবৈশাখী ঝড় কিন্তু হানা দেয়, এরকম ইতিহাস বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু রয়েছে। এই সরকারের ক্ষেত্রে সেই সম্ভাবনা সুতরাং আছে নাকি? না, আমি এটাই বলছি যে সম্ভাবনা আছে, এটাও আমি বলবো না, আবার না এটাও বলবো না। রাজনীতির গতি প্রকৃতি কখন কোন দিকে যাবে উই ডোন্ট নো, আমরা কেউ জানি না। তো সেই জায়গা থেকে আমরা আসলে চূড়ান্ত যে জাজমেন্টের জায়গা সেটা আসলে এই মুহূর্তে বলাটা একবারই মুশকিল। তারপর আসলে এই কয়েকদিনে আসলে যেমনটি আমরা দেখেছি যে সরকারের একটা মারাত্মক রকমের মানে এরকম একটা প্রবণতা তৈরি হয়েছে যে জনগণকে কিভাবে মুখরোচক নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে আকৃষ্ট করা যায়। এটা যে মারাত্মক রকমের হার্মফুল, ক্ষতিকর, এটা যদি বিগত সময়ের অভিজ্ঞতা থেকে তারা অভিজ্ঞতা অর্জন করতে না পারে তাহলে তাদের জন্য আসলে মারাত্মক বিপদ অপেক্ষা করছে। কেমন? যেমন ধরেন এই যে রাস্তায় স্ট্রিট ফুড যেটাকে আমরা বলি, এটা দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার, খাইতে অত্যন্ত সুস্বাদু, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা সবাই বুঝি, তারপরেও খাই। খাওয়ার পরে কি হয়? আমাদের স্বাস্থ্য কিন্তু ডিটোরিয়েট করে, স্বাস্থ্যের অবনতি হয়। তো সেই জায়গা থেকে যেমন ধরেন এই সরকার আপনার নির্বাচনের আগে চমকপ্রদ কিছু ইশতেহার জনগণের সামনে হাজির করেছে যে তারা 5 বছরে 25 কোটি গাছ রোপণ করবে। দ্যাটস ফাইন, ভেরি গুড আইডিয়া। আবার তারা 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে। গাছ রোপণ করতে গিয়ে কি অলরেডি কাটা শুরু হয়ে গেছে দেখলাম নেতারা। তারা যে চমকপ্রদ আপনার এই যে আইডিয়াগুলো নিয়ে আসছে, এগুলো ভালো, অত্যন্ত সুন্দর, শুনতেও ভালো লাগে, কিন্তু আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য, আদতে এই সময় এটা প্রয়োজন কিনা, বা তার চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ কোনো ইস্যু আছে কিনা যেটা আসলে এই সরকারের জন্য সবার আগে বাস্তবায়ন করা দরকার, এই জিনিসগুলো নিয়ে আসলে কতটা তারা ভাবছে। যেমন ধরেন আমরা বিগত সময় দেখেছি যে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার আগে তারা ইশতেহারে এরকম স্পষ্ট করে বটম লাইন কয়েকটা পয়েন্ট দিয়েছিল যে আমরা ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকা কেজি চাল দেব, 50 টাকায় মাংস খাওয়াবো, গরুর মাংস। আমার স্পষ্ট মনে আছে ওই নির্বাচনের কথা। কিন্তু তারা ক্ষমতায় এসে ঘরে ঘরে তো দূরে থাক, গ্রামে গ্রামেও একটা চাকরি দিতে পারে নাই। কেন পারে নাই? কারণ তার পূর্বের যে অভিজ্ঞতা, 2 বছর যেহেতু 111-এর একটা ধরেন যে তিক্ত অভিজ্ঞতা আমাদের অর্জন করতে হয়েছে, এই অভিজ্ঞতার কারণে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক ছিল। এই নাজুক থাকার কারণে তারা কিন্তু একটা মাইনাস পর্যায় থেকে শুরু করেছে। সেই একই ফেজ আমি কিন্তু এই 2025 সাল বা 26 সালে দেখতে পাচ্ছি যে এই সরকারের যে দায়িত্ব নেওয়ার পর থেকে যে কার্যক্রম, এটা কিন্তু ব্যালেন্স থেকে না ভাই, এটা মাইনাস থেকে। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনি যখন মাইনাস থেকে শুরুটা করবেন, এই জায়গা থেকে আপনি আসলে দায়িত্ব নেওয়ার পরে 180 দিনের মধ্যে কি কি করতে পারবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই ইম্পর্টেন্সটা দিয়ে এই সরকার যদি তাদের কর্মকাণ্ড ফিট করতে পারে তাহলে ভালো। আর যদি ওই মুখরোচক আওয়ামী লীগের মতো জনগণকে আকৃষ্ট করার জন্য, জনগণকে ভুলিয়ে ভালিয়ে একটা বুঝ দেওয়ার জন্য ধরেন যে সামনের দিকে প্রসিড করে, তাহলে কিন্তু বিপদ অপেক্ষা করবে। আমি আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করব। ধরেন যে এই সরকার যা উদ্যোগ নিয়েছে বাস্তবায়ন করতে পারলে আলহামদুলিল্লাহ, আমরা চাই, কিন্তু অত্যন্ত টাফ, সো টাফ। কিন্তু আমাদের আগে বুঝতে হবে যে ওই সব মুখরোচক ইশতেহারের চাইতে আমাদের দেশে কোনটা ইম্পর্টেন্ট বেশি? গুড গভর্নেন্স, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টেবল করা এবং জনগণের মধ্যে একটা স্বস্তি নিয়ে আসা, দ্রব্যমূল্যের দামটা একটা নাগালের মধ্যে মানে রাখা। তার চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ ছিল যে এই সরকারের যারা ইতিমধ্যে দায়িত্ব রয়েছেন এবং যারা ইতিমধ্যে সাংসদ নির্বাচিত হয়েছেন, এদের আমি দেখলাম টিআইবি রিপোর্ট অনুযায়ী 152 জনের 7,000 কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। এই সরকারের উচিত দায়িত্ব নেওয়ার পর দিনে ঘোষণা দেওয়া যে আপনারা যারা নির্বাচিত হয়ে আসছেন ঋণ খেলাপির মধ্য দিয়ে, আপনারা অনতি বিলম্বে রাষ্ট্রীয় কোষাগারে আপনাদের এই 7,000 কোটি বকেয়া টাকা পরিশোধ করুন। কিন্তু এরকম কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত পাইনি। জি, ডাক্তার রাকিব আল হাসান, আমরা যদি সরকারের দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু সমালোচনা রয়েছে, সরকারের মন্ত্রিসভা গঠনীয় সমালোচনা রয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ধার করে আনা হয়েছে এরকম একটা রয়েছে, বা আন্তর্জাতিক অঙ্গনের চাপে নেওয়া হয়েছে এরকম রয়েছে, মন্ত্রিসভার মধ্যে আধিপত্যবাদ, ডিপ স্টেট এরকম কথাও রয়েছে নির্বাচনের ক্ষেত্রে। সেই বিষয়গুলোর সাথে সাথে এই যে জননিরাপত্তা বিধান করতে গিয়ে আসলে এই যে ছাত্রদেরকে সন্ধ্যা পরে থাকতে দেওয়া যাবে না, সমঝোতার ভিত্তিতে চাঁদা, এই বিষয়গুলো সরকারকে আসলে এক ধরনের শুরুতেই সরকার নেতিবাচক একটা ইস্যুর মধ্যে পড়েছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, নতুন একটি মন্ত্রিসভা গঠন হয়েছে। এখানে আসলে বিএনপির মন্ত্রিসভা, তারপর সহযোগী দল যারা ছিল বিএনপির জাতীয় সরকারের ফর্মুলা অনুযায়ী 3 জনকে শরিক দল থেকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এখন আসলে প্রত্যেকটি মানুষের এই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল চরিত্র, ইন্ডিভিজুয়াল নেচার। তো এর মাঝখানে দেখে ধরুন এখন ব্যক্তি তারেক রহমান, প্রাইম মিনিস্টার ব্যক্তি তারেক রহমান কী চান, কী বোঝেন, কী বুঝাতে চান, কী করতে চান, সেটার ধারা প্রবাহ হয়তো সবার মধ্যে সমানভাবে পৌঁছায়নি। না পৌঁছানোটাই স্বাভাবিক, কারণ সময়টা খুব অল্প এবং উনিও খুব অল্প সময় পেয়েছেন। আর এর মাঝখানে ধরুন আপনি যতই ভালো সেট আপ দেন না কেন, এটা আসলে বিতর্ক থাকবেই, কারণ অ্যানালাইসিসের তো সব জায়গায় সুযোগ আছে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমি প্রতিজ্ঞা করেছি যে আমি ইউনূস সরকার আমলে আমি 100 ডেজ পর্যন্ত কোনো মন্তব্য করিনি।
বিএনপি সরকার মানে আমি 100 ডেজ পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না। ওভারঅল আপনি যেটা বলছিলেন যে মর্নিং শোজ দ্য ডে, তার মধ্যে কিছু মানে নতুন নতুন দেখা যাচ্ছে। অলরেডি ফারুক ভাই বলছে যে চ্যালেঞ্জগুলো রয়েছে আমাদের, আসলে বেসিক চ্যালেঞ্জগুলো কি সেগুলোকে আগে আপনার ধরেন আমাদের প্রধানতম যে সমস্যাগুলোকে সর্ট আউট করতে হবে, এবং আমাদের প্ল্যানগুলো হতে হবে এরকম যে ইমিডিয়েট ইফেক্ট, ইন্টারমিডিয়েট ইফেক্ট এবং লং টার্ম ইফেক্ট, ওই অনুযায়ী আপনার কাজ আগাতে হবে আর কি। আর আপনি যেটা বলছিলেন যে ডিপ স্টেট বা অন্য কিছু, এখন ডিপ স্টেটে তো ডিপ স্টেটে জানবে, এটা তার আমাদের পক্ষে জানা সম্ভব না। তবু আমরা যেটা বুঝি আমাদের এই মুহূর্তে আসলে যে বেসিক যে সমস্যাটা কিন্তু প্রধানতম সমস্যা, এটা বিএনপি গভর্নমেন্ট না, যে গভর্নমেন্টে আসতো সেই গভর্নমেন্টের জন্য প্রধানতম সমস্যাটা ইকোনমিক ক্রাইসিস এবং কর্মসংস্থান। এবং অলরেডি বলছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশ পিছাচ্ছে, এবং এটা শুধু এখন না, এটা যখন ইলেকশনের আগেও যখন বিএনপির সাথে বা অন্যান্য দলগুলোর সাথে ইউরোপিয়ান ইউনিয়ন বা এই দেশগুলোর সাথে কথা চলছিল, তখন বাংলাদেশ আবেদন করেছিল যে এটাকে কীভাবে পিছানো যায়, বা এখান থেকে যে বাংলাদেশ সুবিধাগুলো পেতো সেগুলো কি স্ট্যাটাসটা বজায় রেখেও পাওয়া সম্ভব কিনা, এই আলোচনাগুলো চলছিল। তো ওভারঅল অ্যাসেসমেন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে ধরুন একটা বৈচিত্র্য রাখার চেষ্টা হয়েছে। আমাদের মন্ত্রিসভাটা অনেক বড়, 49 ইনক্লুডিং প্রতিমন্ত্রী এবং পূর্ণাঙ্গ মন্ত্রী, সাথে 10 জন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা রয়েছে। সম্মত আরও কিছু বিশেষ সহকারী হয়তো নিয়োগ দেওয়া হবে বা এক্সপার্ট নিয়োগ দেওয়া হবে। তো ওভারঅল আমি যেটা মনে করি যে তারেক রহমান নিজেও বলেছেন যে 180 দিন তাদের যে পুরো পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা ফ্যামিলি কার্ড অলরেডি ঘোষণা দিয়েছে রমজানের 10 মাস বা 8 মাস থেকে হয়তো ফ্যামিলি কার্ড পাবে 2,500 টাকা করে, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, হেলথ কার্ড। তো এগুলো উদ্যোগগুলো ভালো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি ধরুন আমাদের বেসিক যে সমস্যা অর্থনীতির জন্য আরেকটা বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এবং ট্রান্সপারেন্সি। তো এবং অতীতেও আমরা দেখেছি যে আমাদের দুর্নীতিতে সুযোগ খুব বেশি সুবিধার না আমাদের। তো সেই জায়গা থেকে গুড গভর্নেন্স, এখন আপনারা আবার যেটা বলছেন যে ধরপাকড় করা জিনিসটা, দেখুন আমাদের পুলিশের যে ব্যাপারটা ধরুন এটা সম্ভবত শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন তিনি ঘোষণা দিয়েছেন। এখন ধরুন আমাদের যে কোনো একটা ধরেন আপনি যখন গাড়ি চালানো শিখবেন, তো গাড়ি চালানো শেখার আগে আপনার শিখতে হবে যে গাড়িটা কীভাবে কন্ট্রোল করতে হবে। একটা বিল্ডিং যখন আপনি বানাবেন, এটা 50 তলা 100 তলা পরের হিসাব, কিন্তু বানানোর শুরুতে আপনাকে জানতে হবে যে বিল্ডিংটার আগে আপনার ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা রয়েছে কিনা, অগ্নি নির্বাপক প্রতিরোধ ক্ষমতা রয়েছে কিনা। তো আপনি যখন হঠাৎ করে একটা আদেশ দিয়ে দিবেন, এটার ক্ষতিকর দিকগুলো কী সেটা অ্যাসেসমেন্ট নেওয়াটা জরুরি। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুব সুখকর না। আমাদের পুলিশের পোশাক বদলালো, তার চরিত্র যে খুব বেশি বদলাছে আমি বিশ্বাস করি। মানে সরকার নতুন সরকার আমি একটু 10 সেকেন্ড শেষ করি, আমি 10 সেকেন্ড শেষ করি। তো এখন হচ্ছে কি ধরেন এই জায়গা থেকে ধরেন আমাদের যে উনি একটা অর্ডার দিয়ে দিচ্ছে, অর্ডারটা শুরুতে এটা তো ওনার দেওয়ার কথা না, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়ার কথা। ধরুন আমাদের এরকম অতীত অভিজ্ঞতা দেখেছি আমরা যে পুলিশ পকেটে গাঁজা এবার ঢুকে দিয়েও অ্যারেস্ট করতেছে, আবার যারা এই ধরনের ব্যবসা করতেছে এদের সাথে পুলিশ হেল্প করতেছে। এই ধরনের অভিজ্ঞতা তো এটা খুব কমন, ওপেন সিক্রেটলি সবাই জানে। তো সুতরাং আপনি একটা জিনিস যে করবেন সেটার আফটার ইফেক্ট কী, বা এটা হলে তখন এটা প্রতিরোধ ক্ষমতাটা কী করবেন আপনি, মেজারমেন্টটা কী, সেটা আমার মনে হয় বিবেচনা নেওয়া উচিত। আর কিছু মন্ত্রী ধরেন ওনাদের হয়তো আগে এক্সপিরিয়েন্স নাই, বা হয়তো একটা চেয়ারের একটা গরম আছে না আমরা বলি না, তো সেই গরমের কারণে হয়তো একটু ব্যাপার কথাবার্তা বলছে। তবে আমি মনে করি সময়ের সাথে এগুলো ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধরেন ব্রিটিশ দার্শনিক বারবার্ট মেন্ডেলিন একটা কথা আছে যে একজন সৎ এবং দক্ষ রাজনীতিবিদের হাতে রাষ্ট্রের দায়িত্ব উঠলে তখন অনেক কিছু ওভারকাম হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তারেক রহমান যে তার ম্যাচুরিটি যে প্রমাণ দিচ্ছেন এবং একজন স্টেটসম্যান হয়ে উঠছেন, সেই কারণে আমি মনে করি যে ওনার যতই এই নেগেটিভগুলো থাকুন কেন এগুলো সময়ের সাথে সাথে এগুলো প্রশমিত হয়ে যাবে। এবং আমরা মনে করি 180 দিন পরে হয়তো উনি মানে এই যে ধাক্কাগুলো সামলে নতুন করে যে প্রবাহমান যে গতি সেটাকে আরও বেগবান করবেন। ফরিদুল হক, বিরোধী দলের আয়নায় সরকারকে কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমি মানে কি বলবো যে আপনি 2-3টা পয়েন্ট বলছেন, এই 2-3টা পয়েন্ট ধরে বলা যায় অর্থনীতির ক্ষেত্রে উনি একটা কথা বললেন, এটা বোধহয় 7,000 কোটি টাকা না, সম্ভবত আমি একটা রিপোর্টে দেখছিলাম 11,500 কোটি টাকা সংসদ সদস্যদের খেলাপি টোটাল ঋণের পরিমাণ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকেই ঘোষণা হয়েছে যে 1% দিলে রিশিডিউল হবে, এটা কিন্তু আজকে এটা এসছে। তার মানে অর্থনীতি সরকার কোন দিকে নিতে চায় এটার একটা কিন্তু ডাইমেনশন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আগের সরকারের পক্ষ নিচ্ছি না, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট খুব খারাপ অবস্থা রেখে গেছে এটা আমি বলবো না। কারণ 14 বিলিয়ন হচ্ছে ছিল রিজার্ভ ছিল, সেটা 29 বিলিয়নে রেখে গেছে। এবং আরেকটা বড় জিনিস বিএনপি পাচ্ছে প্রিভিলেজ হিসেবে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলেশন এবং পররাষ্ট্রনীতি, এটার ক্ষেত্রে আগের সরকারের যিনি দেখতেন এটা, উনি কিন্তু এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। সো ওইখানে একটা কন্টিনিউশন, বড় প্লাস পয়েন্ট তাদের, কিন্তু সেখানে একই রোল প্লে করার সুযোগ থাকবে না হলে তারা মানে কেন তাকে ওই পোর্টফোলিও দেওয়া হলো, প্রশ্ন তো এইটাই। খুব সিম্পল, এটা বোঝা যায় যাতে এটা কন্টিনিউ থাকে। কারণ আপনি খেয়াল করে দেখেন যে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি হচ্ছে আমেরিকার সাথে, এই চুক্তি নিয়ে তো বিএনপি কোনো আপত্তি করেনি, তার মানে এটা বিএনপির সম্মতিতে হচ্ছে, এটা তো পরিষ্কারভাবে এখন বোঝা যায়। তখন অনেকে অনেক প্রশ্ন তুলছে
যদিও প্রশ্নটা ইন্টারিম গভর্নমেন্টের দিকেই বেশি ছিল, কিন্তু বিএনপির ইয়ে নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই। কিন্তু বিএনপির যে সম্মতি ছিল এবং বিএনপি এটাকে কন্টিনিউ করে মানে সাবস্ক্রাইব করে, সেটা আমরা পরে বুঝতে পেরেছি। ইভেন ব্যবসায়ীদের একটা বড় অংশ, বিশেষত গার্মেন্টস ব্যবসায়ী যারা, ওনারা কিন্তু এটাকে সাধুবাদ জানিয়েছে ওই চুক্তিতে। এখন ওই চুক্তিতে আমাদের অর্থনীতিতে কতটুকু ডেভেলপ হবে, কতটুকু আমরা লুজ করব, সেটা সময় বলে দিবে। কিছু পজিটিভ জিনিস আছে, আমি নিজেও ওই চুক্তির অন্তত কিছু অংশ ইয়ে করেছি, কি বলে যে মানে কিছু অংশকে সাপোর্ট করেছি, যে তুলা আমদানির ক্ষেত্রে যেহেতু ভারতের উপর থেকে নির্ভরতা কমতেছে, আমেরিকান তুলা আসতেছে, ওইখানে একটা জায়গা আছে। তবে মূল জিনিসটা যেটা আমি বলবো যে আসলেই তো এক সপ্তাহ খুব কম সময়, কিন্তু খুব সাকসেসফুলি একটা জিনিস সরকার করতে পারছে, সেটা হচ্ছে সবাই মিলে গিমিক করতে পারছে, একেবারে সবাই মিলে। ধরেন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন কিংবা শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন, ওনার দুইটা কথা আমার খুব মনে আছে আর কি, এই জন্য ওনার নামটা আলাদা করে বলতেছি। উনি কি 17 তারিখ সকালবেলা জানতেন উনি শিক্ষা প্রতিমন্ত্রী হবেন? কিন্তু উনি জানতেন না। এক সপ্তাহের মধ্যে উনি কি বাংলাদেশের শিক্ষার ডিজাইন সেট করে ফেলছেন? ইজ ইট পসিবল? পসিবল না। তার মানে উনি যখন বলতেছে যে একটা 3rd ল্যাঙ্গুয়েজ দিব, প্রত্যেক টিচারদের হাতে ট্যাব দিব, এগুলো গিমিক। কারণ উনি এটা জানেন না এটা আসলেই পসিবল কিনা। আপনার 2nd ল্যাঙ্গুয়েজ পড়ানোর শিক্ষক আপনার গ্রামে আছে কিনা এটা আপনি জানেন না, আপনার একটা 3rd ল্যাঙ্গুয়েজ চাপাই দিবেন। বাংলাদেশের শিক্ষা ধ্বংস করা হয়েছে সব ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর কথা বলা, এটা আরেকটা নতুন একটা দিকে যাইতে পারে। এর বাইরে ধরেন চাঁদাকে সমঝোতা বলা, কিংবা ধরেন এই যে রাতের বেলা ঘোরাঘুরি করতে পারবে না, গত 2 দিন আগে সম্ভবত 23 জনকে গ্রেফতার করা হয়েছে সন্ধ্যার পরে, সন্ধ্যা থেকে রাত 9টার মধ্যে। রাত 9টার মধ্যে ছেলেরা বাইরে থাকতে পারবে না, তাদেরকে গ্রেফতার করা হবে, মুচলেকা দিয়ে পরিবার ছাড়িয়ে নিয়ে যাবে। এটা তো একটা খুব অ্যাবসার্ড ব্যাপার। আবার আপনি তো জরুরি অবস্থা জারি করেন না, বাংলাদেশে কোনো সান্ধ্য আইন নাই। তো এইগুলো সামাজিক ব্যবস্থা আসলে সেই জায়গায় আছে, সেই জায়গায় সামাজিক ব্যবস্থা নাই, মানে এগুলো গিমিক করা হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই গিমিকের মধ্য দিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই গিমিক নিয়ে আমরা হাসি তামাশা কিংবা হাসি ঠাট্টা করতেছি কিংবা কিছুটা মৃদু সমালোচনা করতেছি, আমি আসলে অন্যভাবে দেখতে চাই। কারণ এই যে রাষ্ট্র বিএনপি চালানোর দায়িত্ব নিয়েছে, এই রাষ্ট্র পুরনো রাষ্ট্র, এটা কোনো নতুন রাষ্ট্র নয়। রাষ্ট্র ব্যবস্থার কোনো রকম কোনো সংস্কার এখনো হয়নি এবং ওনারা এটাই কন্টিনিউ করতে চান, সেটা ওনাদের ইশতেহারের মধ্যে ওনারা বলেছেন, ওনাদের বক্তব্যের মধ্যে ওনারা বলেছেন। তো এই রাষ্ট্রের একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সে হচ্ছে আপনাকে ডাইভারশন ক্রিয়েট করে। সে আসলে মূল যে কাজটা করতে চায় সেটা যাতে আপনি দেখতে না পান, এই জন্য অনেক গিমিক তৈরি করতে থাকে প্রতিনিয়ত, যাতে আপনি মূল জায়গায় ফোকাস দিতে না পারেন। মূল জায়গা কি? অনেকগুলো হয়তো জায়গা আছে, আমি একটা জায়গাতে ফোকাস দিই, সেটা হচ্ছে যে ওনারা কিন্তু প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন নাই, এবং এই শপথের নিয়ে এখন আর কিন্তু কোথাও কোনো আলোচনা নেই। কিন্তু এটা কিন্তু গণরায়, গণভোটে এটা জিতে এসেছে, জনগণের একেবারে গণরায়। মানে ওনারা 2/3 মেজরিটির কথা বলছেন, ওইখানেও কিন্তু 2/3 মেজরিটি গণরায়ে আছে। ওই গণরায়ের 2/3 মেজরিটিকে আপনি বাতিল করে দিয়ে আপনাদের পার্লামেন্টারি 2/3 মেজরিটির জোরে এটাকে বাতিল করে দেওয়ার একটা অপচেষ্টার দিকে তারা যাচ্ছেন। আজকে 7 দিন হয়েছে, আমরা দেখি ওনারা এটা কি করেন। আমি ডাক্তার রাকিব হাসান, আমি গণরায়টা নিয়ে আপনার কাছে একটু ফিরতে চাই। 2টি রায় তো হয়েছে, একটা হ্যাঁ বোর্ডের পক্ষে গণরায় হয়েছে, আরেকটি রায়ের কারণে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় বসেছে। এর ফলে আসলে সংস্কার কার্যক্রম আসলে বিএনপির অনীহা তৈরি হয়েছে কিনা, বা আমরা যদি বলি একটু বিএনপি নেতারা যে বলছেন তারা এটি করবেন সংস্কার, আসলে সেই 96 সালে যদি আমরা একটু ফিরে যাই, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা প্রথম সংসদে করলো না, পরে 12ই ফেব্রুয়ারি নির্বাচন করে পরে তারা ঠিকই করলো, কিন্তু তার মধ্যে যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। সেরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আবার আছে কিনা? জি, আপনাকে আবার ধন্যবাদ, আপনি খুব একটা ইন্টারেস্টিং আলাপ তুলেছেন। আমি আপনার প্রসঙ্গের আগেই আমি একটু ওই ফরিদবের একটু কথা একটু যোগ করতে চাই। দেখুন, উনি যে বলছিলেন যে সরকারের রিজার্ভ 29 বিলিয়ন টাকা, ট্রু, কিন্তু সরকার আমাদের এটা মাথা রাখতে হবে যে সরকার আমাদের কিন্তু বড় বড় মেগা প্রজেক্টগুলো হয়নি, তো এটা একটা কারণ। আর একটা জিনিস হচ্ছে তুলা আমদানিকে উনি বলছে যে সাপোর্ট করেন, ডেফিনেটলি ভালো, কিন্তু অলরেডি কিন্তু তুলা আমদানি কিন্তু আমরা পাকিস্তান, ইন্ডিয়া এবং চায়না থেকে করি, কারণ এটা আবার কম দামে পাওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে ধরেন অলরেডি এখানে একটা ইন্টারেস্টিং আলাপ আছে, আমি এই আলাপটা একটু যোগ করতে চাই। ধরেন খলিলুর রহমানের বিষয়টা, এখন নির্বাচনের 72 ঘন্টা আগে যে চুক্তিটা হলো, এটা কিন্তু অলরেডি সেই চুক্তিটা, টেরিফের যে চুক্তিটা, সেই টেরিফ বাড়ানোটা কিন্তু আমেরিকান আদালতে কিন্তু এটা মানে ডিনাউন্স করে দিয়েছে। সুতরাং আমাদের এখানে আপনার এই প্রসেসটা কীরকম হবে এবং এটা কন্টিনিউশন রাখার জন্য, যেহেতু আমরা $8 বিলিয়ন বাজার আমাদের রয়েছে ইউএসএতে, এবং একই সাথে আমাদেরকে $22 বিলিয়ন চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এই সাথে আপনার 14টা বোয়িং, তুলা, সয়াবিন, জ্বালানি। তো এটা আসলে আগামী সরকারের জন্য কতটুকু চ্যালেঞ্জেবল, বা একই সাথে এই চুক্তিতে কিন্তু বলা আছে যে আপনার থার্ড কোনো কান্ট্রির সাথে আপনি
এটাকে মানে কন্ট্রাডিক্টরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি অলরেডি খেয়াল করেছেন যে চাইনিজ অ্যাম্বাসেডর উনি কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে যে বাংলাদেশ এবং চায়না সম্পর্ক আমাদের তৃতীয় কোনো হস্তক্ষেপ তারা সহ্য করবে না। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আগামীতে আমাদের একটা জিও পলিটিক্যাল ইমব্যালেন্স তৈরি করতে পারে। শেষ গেল কথা। আবার আপনার প্রসঙ্গে আসি, দেখুন যে আপনি যে কথাটা বলছেন, দেখুন আমি গত 1.5 বছর অসংখ্যবার বলেছি যে গণভোটের যে ইস্যুটা, সেই গণভোটটা যে প্রসেসে করা হচ্ছে সেই গণভোটটা এটা কনস্টিটিউশনাল না। আর এক্ষেত্রে হচ্ছে ধরুন আপনার যে মানে গণভোট এখন হ্যাঁ পাস হওয়ার অর্থ হচ্ছে, আমার কাছে যেটা আমি বুঝি, সে গণভোট হ্যাঁ পাস করার অর্থ হচ্ছে কি সংসদে এটাকে নিয়ে আর্গুমেন্ট করার জন্য একটা ব্যালিড গ্রাউন্ড তৈরি হয়েছে। আর একটা বিষয় আপনি খেয়াল করুন যে বিএনপি বলেছে বিএনপির নোট অফ ডিসেন্ট ছাড়া সে প্রত্যেকটা জিনিসে মানবে। ধরুন আমাদের এখানে 84টার মধ্যে 36টা এক্সিকিউটিভ অর্ডার, 48টা সাংবিধানিক মধ্যে তার নোট অফ ডিসেন্ট ছিল। তো এই নোট অফ ডিসেন্ট ছাড়া বাকিগুলোতে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সে সাইনও করেছে। তো সেগুলো আগে হয়ে যাক, আমার কথা হচ্ছে কি সেগুলো হয়ে যাক, আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট রয়েছে এগুলোতে পার্লামেন্টারি ডিসকাশন হোক। আর একটা কথা আপনি এখানে যোগ করি, ধরেন একটা ইন্টারেস্টিং আলাপ রয়েছে আমাদের সংবিধানের ক্ষেত্রেই। ধরেন আপনার যে 2/3 পাওয়া কিংবা গণভোট পাওয়া কোনোটাই কিন্তু আমি কোনোটাকে অ্যাবসোলিউট সুপারমেসি মনে করি না। কারণ কি জানেন, কারণ হচ্ছে কি ধরেন সে ফর এক্সাম্পল আমাদের 300 মেম্বার অফ পার্লামেন্ট যদি বলে ফেলে আজকে যে আপনার এই সংসদের মেয়াদ 5 বছর থেকে 10 বছর বা 15 বছর করা হলো, তো এটা কি আপনি হবে? কারণ এটা মৌলিক কাঠামোকে চ্যালেঞ্জ করে। সুতরাং মৌলিক কাঠামোকে চ্যালেঞ্জ করলে এটা জুডিশিয়ালি চ্যালেঞ্জেবল হবে। সুতরাং মানে আপনি যাই করেন না কেন 2/3 পেয়েও যদি করেন এটা জুডিশিয়ালি চ্যালেঞ্জেবল হওয়া পসিবল এবং হবেও, হবাটা খুব স্বাভাবিক। তো আমি মনে করি ধরেন এই জিনিসগুলো নিয়ে আমরা জলগোলা করাটা, রাজনৈতিক বাদানুবাদ করাটা খুব বেশি মানে ফ্লেক্সিবল আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে অধিবেশন বসার পরে 12 মার্চ অধিবেশন বসতেছে, অধিবেশন বসার পরে কিন্তু এই সরকারকে বৈধতা দেওয়া হবে। পরবর্তী সময়ে অলরেডি এনসিপি জামাত দাবি করতেছে যে সংস্কার কাউন্সিলে কেন বিএনপি শপথ নেয়নি। বিএনপি বলেছে এটা বিদ্যমান সাংবিধানিক কাঠামো তো নেই, যদি এটা যোগ করা হয় তখন শপথের প্রশ্ন আসবে। এক্স্যাক্টলি তাই। তো সুতরাং আমি মনে করি যে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি জলগোলা করার প্রয়োজন নাই। আমি মনে করি যে ধরেন বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার বাকি ছাড়াগুলোতে সে মানতে বাধ্য, সে বলেছে, নাহলে জনগণের কাছে জবাবদি করার সুযোগ রয়েছে। আর এর বাইরে যে নোট অফ ডিসেন্টগুলো রয়েছে সেগুলোকে আমি মনে করি পার্লামেন্টে ডিসকাশনের মাধ্যমে আগে একটা প্রশ্ন করে একটু বিরতি যাবো, সেটি হচ্ছে যে রাজনৈতিক বিষয়গুলোকে আদালতে টেনে নিয়ে যাওয়া কিংবা সংবিধানের দোহাই দিয়ে ডিলে করা, আসলে এটি আসলে কতটা যুক্তিযুক্ত? তাহলে আপনি যদি ধরেন আদালতেই চ্যালেঞ্জে দেয় তাহলে প্রধান বিচারপতি নিয়োগও তো চ্যালেঞ্জ হবে তখন, মানে কোন দফায় নিয়োগ হলো, কিভাবে নিয়োগ হলো, এটা তো চ্যালেঞ্জে পড়বে, রাইট? হ্যাঁ, চ্যালেঞ্জে পড়বে। এক্ষেত্রে আমি মনে করি ধরেন যে জিনিসগুলোকে পলিটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সমঝোতা করা পসিবল সেগুলো তো করা যায়। আর যেগুলো আমাদের সংবিধানে ধরেন যেগুলো রাষ্ট্রের মৌলিক বিষয়কে চ্যালেঞ্জ করে সেগুলো ছাড়া তো আপনি যে কোনো জিনিসের রাজনীতিভাবে করতে পারেন। মৌলিক বিষয় যদি ঠিক রাখেন, মৌলিক বিষয় যদি করতে হয় তাহলে তখন সেটাকে অন্য প্রসেসে করতে হয়। তো সুতরাং মৌলিক বিষয় ছাড়া বাকিগুলো তো রাজনৈতিক টেবিলে সমাধান হওয়া পসিবল। আর আদারওয়াইজ আপনি এগুলো তো মানে এ আসলে এ করবে, ওই আসলে ও করবে। তো এই ধরনের বাদানুবাদ যদি চক্রটা চলতে থাকে তাহলে তো 54 বছর পরে রাষ্ট্র এই জায়গায় দাঁড়ায়নি, যেটা বলছে যে নতুন রাষ্ট্র হয়নি। তো নতুন রাষ্ট্র হবে কি হবে? তাহলে আপনার তো এই জায়গাগুলো তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং জায়গা তৈরি হয়নি। আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা তৈরি হলে আমি মনে করি যে প্রসেসটা মানে অগ্রগণ হবে। ফারুক হাসান, আমি যদি আপনার কাছে একটু আসি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, গাছ লাগানো, আপনি বলছিলেন এর আগে আমরা ডেস্টিনিকে দেখেছিলাম গাছ লাগানো এবং সেটি নিয়ে মামলা হয়েছে। আসলে খাল কেটে কুমির আনছে কিনা বিএনপি, আবার এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আমি আসলে সরকারের যে একবারেই মানে কট্টর সমালোচক বিষয়টা এমন নয়। আমরা যেমনটি বলেছি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসতে হবে। বিগত 54-55 বছরের আমাদের যে একটা পলিটিক্যাল কালচার আমরা এখানে এস্টাবলিশ করেছি বা গড়ে তুলেছি, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, পরিবর্তন নিয়ে আসতে হবে। তা না হলে আসলে নতুন বাংলাদেশ আমরা জনগণকে উপহার দিতে পারবো না। এই যেমনটি আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই যে আমলাতন্ত্রের কথা বারবার উঠে আসছে, সত্যিকার অর্থেই তো এই দেশ কাদের হাতে? দেশটা চালাচ্ছে কারা? দেশ কি সত্যিকার অর্থে পলিটিক্যাল লিডারদের হাতে আছে? নো। পলিটিক্যাল লিডাররা শুধুমাত্র ঠুটো জগন্নাথের মতো চেয়ারে বসে থাকে, দ্যাটস এনাফ। বাকি যত কাজ সবই তো আমলারা করে। এবং এই আমলাতন্ত্রটা এতটাই শক্তিশালী যে এই আমলাতন্ত্রের কারণে আজকে ধরেন যে আমাদের দেশের যে রাজনৈতিক গতি প্রকৃতি সব ওদের নিয়ন্ত্রণ, ওদের হাতে। তো এই আমলাতন্ত্রের হাত থেকে আমাদের রাজনীতিটাকে বের করে নিয়ে আসতে হবে, রাজনীতিতন্ত্রের মধ্যে ঢুকাতে হবে। যদি এটা আমরা না করতে পারি তাহলে কিন্তু ভাই মহা মুশকিল। এই যে আমি তারেক রহমানের কথা বললাম, তার সরকারের কথা বললাম, অনেকেই এখানে আলোচনা করলেন আমার সহ আলোচকরা। তারেক রহমানের এখন পর্যন্ত যতগুলো উদ্যোগ, অধিকাংশ উদ্যোগ অত্যন্ত দেশের জন্য মঙ্গলজনক আমি বলে মনে করি। এবং তিনি এখন পর্যন্ত রাজনীতির যে দীর্ঘ 54 বছরের যে একটা ধরেন যে কালচার যেটা প্রতিষ্ঠা হয়ে আসছে বা গড়ে তুলেছি আমরা, এখান থেকে তিনি কিন্তু আসলে সত্যিকার অর্থে মন থেকে বেরিয়ে আসতে চাই। যেমনটি ধরেন প্রধানমন্ত্রী আসলে ফিল করলেন যে আমার এই প্রোটোকলে 15-20টা গাড়ির কী দরকার? এই 15-20টা গাড়ি ধরেন যে রান করানো বা এটাকে মুভ করা, সার্কুলেট করা, হিউজ পরিমাণ জনগণের ভ্যাট ট্যাক্স এটা কিন্তু ব্যয় হয়। এটা তো প্রয়োজন নেই। যদিও আমি নিজেও সমালোচনা করেছি যে বাংলাদেশের ধরেন যে সরকার প্রধান, ওনার প্রোটোকল অবশ্যই আমাদের একটা জায়গায় মেনটেন করতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতিটা আমরা ওই গুড লেয়ারে এখনো নিয়ে যেতে পারি নাই। আমাদের রাজনীতিটা এখন পর্যন্ত একটা ডার্টি লেয়ারে রয়েছে। সুতরাং
বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের আসলে একটা ন্যূনতম যে সেফটি সিকিউরিটি এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। তো আমি চাই যে জনাব তারেক রহমান যেহেতু দেশের এখন সরকার প্রধান, ওনার একটা ন্যূনতম সিকিউরিটি সেফটি অবশ্যই ওনাকে মেনটেন করা উচিত এবং দরকার। ওনার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন আমি আশা করি ওনারা এটা করবেন। দ্বিতীয়ত দেখেন যে আগে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোথাও গেলে ঘন্টার পরে ঘন্টা রাস্তায় আপনার পোশাকধারী পুলিশদের দাঁড়িয়ে রাখা হতো, এটা কিন্তু তিনি বাতিল করে দিয়েছেন। সুতরাং এটা একটা অবশ্যই আমাদের রাজনীতিতে একটা পরিবর্তন। এরকম অসংখ্য উদ্যোগ উনি নিয়েছেন। উনি এখন শনিবারে অফিস করেন, যদিও এটা অনেকের জন্য একটা বড় ধরনের হেডেক ইতিমধ্যে তৈরি করেছে, তারপরেও উনি তো একটা আসলে ভালো পরিবর্তন নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছেন। আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা তারেক রহমানের মধ্যে নয়, প্রবলেমটা ওনার চতুর্দিকে যারা রয়েছে। ওনার চতুর্দিকে আজকে যারা ধরেন যে মন্ত্রী, মিনিস্টার, অ্যাডভাইজার, হোয়াট এভার, এদের এই যে ধরেন যে লাগামহীন বক্তব্য, কথা বলা এবং ধরেন যে বিগত সময়ের মতো যে আপনার একটা প্রবণতা, এই প্রবণতার কারণে তারেক রহমানের এই বেটার যে আইডিয়া বা গুড যে আইডিয়াগুলো ইতিমধ্যে জনগণের জন্য তিনি বাস্তবায়ন করতে চান, এগুলো আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবেন আমি আসলে জানি না। এখানে আমার একটা বড় ধরনের সংশয় রয়েছে। যেমনটি আপনি কিছুক্ষণ আগে বললেন, এখানে বোধহয় আমাদের সমালোচক কেউ একজন বললেন যে আমাদের নবনির্বাচিত একজন মিনিস্টার বিদেশি ভাষা নিয়ে মানে অযথাই, যেটা এই মুহূর্তে কোনো টপিকে না, বিষয়ে না, উনি এটা নিয়ে সরব। ভাই আপনি যে দপ্তরের দায়িত্বে আছেন ওটা নিয়ে কাজ করেন, ওই গণ্ডির মধ্যে থাকেন। কেন আপনি আপনার গণ্ডি পেরিয়ে অযথা একটা ধরেন যে মানে আনইউজুয়াল ম্যাটারকে সামনে এনে এক সরকারের ধরেন দুই বক্তব্য কিনা, যে এক মন্ত্রী বলতেছেন যে ইনকলাব জিন্দাবাদ এটা বিদেশি শব্দ, এটা কেন বলা হলো, আর এক মন্ত্রী বলতেছেন যে আরেকটা ভাষা শিখাইতে হবে। এই জন্য আমি আসলে বারবার বলার চেষ্টা করছি, যেন তারেক রহমান সাহেব ডানে হাঁটার চেষ্টা করছেন বা যাবেন। এখন উনার চতুর্দিকে যারা রয়েছেন তারা যদি মনে করেন যে আমরা বামে যাবো, বামেরটাই সঠিক, তাহলে তো মহাবিপদ ভাই। এই জায়গায় এক লাইন একমুখী হতে হবে। সরকার প্রধান বা উনার যে থিঙ্ক, উনার যে চিন্তা, উনার যে আইডিয়া, এগুলো বাস্তবায়নের জন্য আপনারা আসলে আপনাদের জায়গা থেকে ওই মুখী হয়ে কাজ করতে হবে। এখানে যদি আপনারা বিপরীতমুখী অবস্থান নেন তাহলে কিন্তু মহাবিপদ। সুতরাং আমরা চাই তারেক রহমান সাহেবের এখন পর্যন্ত এই যে বেটার আইডিয়াগুলো উনি থ্রো করেছেন জনগণের সামনে, বাস্তবায়ন হোক। এই যে ফ্যামিলি কার্ডের কথা বলছেন না, এটা একটা ভালো আইডিয়া যদি বাস্তবায়ন করা যায়। কিন্তু এটাও মনে রাখতে হবে, শুনেন, এই ফ্যামিলি কার্ডের একটা বড় ধরনের নেতিবাচক দিকটা কি, এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না, করেছে? সবাই বলে যে এটা হলে আমাদের নারী মানে কি বলে, নারীদের যে আপনার মানে ওই স্বাবলম্বী হওয়া ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, এটা তো আরেকটা বড় নেতিবাচক দিক হচ্ছে, এই ফ্যামিলি কার্ড আপনি যখন মানে ভাস্ট লেভেলে নারীদের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, এই নারীরা অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায় কিনা, মুখাপেক্ষি হয়ে যায় কিনা, এটা তো ভাবতে হবে। যখন দেখা গেল যে 100 জনের মধ্যে 80 জন নারী আপনার ফ্যামিলি কার্ড পাচ্ছে, কর্মক্ষম অনেক নারী তখন ফ্যামিলি কার্ডের দিকে তাকিয়ে থাকবে। ও মনে করবে আমি একটা কার্ড পাচ্ছি, 2,500 টাকা মাসে পাচ্ছি, সুতরাং আমার কাজ করার দরকারটা কি? অথচ সে কাজ করলে মাসে 10,000 20,000 টাকা ইনকাম করতে পারে। সুতরাং এই জিনিসটা আমরা কিন্তু কোনোদিন ভাবি নাই। সুতরাং আপনার এই নেতিবাচক নেগেটিভ সাইডটাও চিন্তা করতে হবে। আরেকটা বিষয়, যদি আমি এটাকে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি, যেমনটি আমার কাছে এটা মনে হয়েছে, এটা আসলে বিএনপি হয়তো অন্যভাবে নিতে পারে, যে বিএনপি মনে করছে যে সাম্প্রতিক সময়ে বা বিগত ধরেন যে 2-4 বছরের মধ্যে আপনার রুট লেভেলে নারীরা জামাত ইসলামের প্রতি কিছুটা কিন্তু আকৃষ্ট হয়েছে, যেটা বিগত সময় আমরা দেখি নাই। শহরের তো ধরেন যে এখন মোটামুটি লেভেলে ভালোভাবেই জামাতের প্রতি আকৃষ্ট বলা যায়, নারীরা বিশেষ করে। বিকল্প কিছু পায় না দেখে তারা খুঁজে নিয়েছে জামাতের বিকল্প। তবে হয়েছে, এটা সত্য, যেটা সত্য এটা আপনাকে মেনে নিতে হবে। এখন এখানে যদি বিএনপির একটা রাজনৈতিক একটা স্ট্র্যাটেজি হয়ে থাকে যে আমরা এই হিউজ যে একটা অ্যামাউন্ট অফ ওমেন রুট লেভেলে আমাদের এই নারীর অংশটাকে আমরা আসলে আমাদের করায়ত্তে নিয়ে আসতে চাই, বা আমাদের নেক্সট ইলেকশনে আমরা এই জনগোষ্ঠীটাকে আমাদের ভোট ব্যাংকে বা ভোট বাক্সে ঢুকাতে চাই, এই জন্য যদি তারা এই ফ্যামিলি কার্ড ঘরে ঘরে দিয়ে তাদের ওই ভোট বাক্স ভর্তি করার একটা স্ট্র্যাটেজি তারা নিয়ে থাকে, আমি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বলছি, তাহলে কিন্তু এটাও নেতিবাচক হবে। প্রথম আমার অ্যাঙ্গেলটা কি, মানে প্রথম আমার চ্যালেঞ্জটা কি বলছি, যে এটা বড় একটা নারী অংশকে পরমুখাপেক্ষি করে দেবে, নির্ভরশীল করে গড়ে তুলবে। সুতরাং এই চ্যালেঞ্জগুলো আমাদের ভাবতে হবে। তো আমি চাই সত্যিকার অর্থে এটা বাস্তবায়ন হোক এবং ইতিবাচকভাবে হোক, এটা আমি চাই। এবং এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সরকারের জন্য হবে এটা প্রপারলি আপনার ডিস্ট্রিবিউট করা। এটা যদি তারা বোধহয় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আমলাদের মাধ্যমে বোধহয় বন্টন, এটা আমরা আলোচনা করব, আমি একটুই করব। সাকিব আনোয়ার, আপনার কাছে যাচ্ছি যে এই চ্যালেঞ্জগুলো ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো আসলে বেশ মুখরোচক শব্দ আমরা আওয়ামী লীগ আমলেও শুনেছি, কিন্তু এ নিয়ে অনিয়মের একটা সুযোগ তৈরি হয়ে যায়, রাজনীতিবিদদের ভাগ বাটোয়ারার একটা জায়গা তৈরি। এখন সেই জায়গায় বিএনপি সমাজ কল্যাণ মন্ত্রী যেটি জানিয়েছেন যে এখানে সরকারি কর্মকর্তাদের যুক্ত করা হবে। সরকারি কর্মকর্তাদের সাথে জনগণের আসলে সম্পৃক্ততা কতটুকু থাকে এবং সেটি আসলে তখন আসলে প্রপার হয় কিনা? ধন্যবাদ। এই কার্ডগুলো মানে বিতরণের ক্ষেত্রে মানদণ্ডটা কি হবে, এই বিষয়গুলো পরিষ্কার হলে তখন আর একটু ভালোভাবে বোঝা যেত আর কি। এখন মানে আপনার সরকারি কর্মকর্তা যারা, তারা তো ধরেন হয়তো একজনের বাড়ি নওগাঁতে, তিনি চাকরি করতে পারেন রাঙামাটিতে, হতেই পারে। ফলে
একটা এলাকায় আসলে ওই মানদণ্ড অনুযায়ী কে কে আসলে কৃষি কার্ড পেতে পারেন, কোন কোন পরিবার ফ্যামিলি কার্ড পেতে পারে, সেটা আসলে তার জন্য ডিটারমাইন করাটা কঠিন। আলটিমেটলি কিন্তু তাকে ওই নির্ভরশীল হতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের উপরেই আসলে কিন্তু নির্ভরশীল হতে হবে। এবং এখানে একটা সমস্যা তৈরি হবে কি, ধরেন তিনি নির্ভরশীল হলেন জনপ্রতিনিধির উপরে, কিন্তু পুরোপুরি দায়টা কিন্তু জনপ্রতিনিধির উপরে পড়ছে না। আলটিমেটলি সরকারি কর্মকর্তাকে দায় নিতে হচ্ছে, কারণ সিগনেটরি অথরিটি কিংবা আলটিমেট অথরিটি তিনি, তাকে যদি দেওয়া হয়, কিন্তু তিনি জনপ্রতিনিধির মাধ্যমে আসছেন। আর জনপ্রতিনিধির মাধ্যমে যখন করা হয়েছে, বিভিন্ন কিছু যখন হয়েছে, তখন সেগুলোর কীভাবে নয়ছয় হয়, কীভাবে এটাকে দলীয়করণ করা হয়, সেগুলো তো আমরা জানি। ফলে পুরো ব্যাপারটা নিয়ে এখন আসলে একটা ধোঁয়াশা আছে। একটা বিষয় হতে পারে যে সরকার মানে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছে যে আসলে কোন পদ্ধতিতে গেলে সত্যিকার অর্থেই মানদণ্ড অনুযায়ী যারা প্রাপ্য তারা আসলে পাচ্ছেন। এই বিষয়টা হতে পারে এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট, কিন্তু এমন কোনো এক্সপেরিমেন্ট করতে যাওয়াও আসলে ঠিক হবে না যেটা আলটিমেটলি হিত বিপরীত হয়। আর আপনি ওই খাল কেটে কুমির আনার কথা বলছিলেন ফারুক হাসান, সরকার তো খাল কেটে গাছ লাগাতে চাচ্ছে, ভালো বিষয়, খাল কেটে কুমির আনবে না। আবার কর্মসংস্থান সৃষ্টিরও কিন্তু বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হচ্ছে। যেমন ধরেন প্রাতিষ্ঠানিকভাবে মানে চাঁদাবাজিকে এক ধরনের প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়ার একটা চেষ্টা আমরা তো দেখেছি, সমঝোতার ভিত্তিতে এক ধরনের। আরেকটা চেষ্টা, কিন্তু মানে চেষ্টা না, আরেকটা বিষয় দেখলাম, মানে প্রাতিষ্ঠানিকভাবে আপনার কর্মসংস্থান সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হয়েছে। দালালিকে, মানে ওই পাসপোর্ট অফিসের দালালিকে এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়ার চেষ্টা, আমি সম্ভবত যদি ভুল না করি তাহলে আজকেই এই সিদ্ধান্তটা হয়েছে যে যারা পাসপোর্ট অফিসে যারা দালালি করেন, মানে দালাল হিসেবে যারা তারা সহযোগিতা করবেন এবং তার বিনিময়ে তারা কিছু পয়সা নেবেন, এবং এতদিন যাদেরকে আমরা দালাল বলতাম, হরিয়া বলতাম, বৈধতা দেয়, হ্যাঁ, এবং তার একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ পাচ্ছে এবং এর মধ্যে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এখন আমরা যদি এই যে খাল কেটে গাছ লাগানো কিংবা আমরা কর্মসংস্থান সৃষ্টির যে আমরা যে বয়ান বলবো না, যে ইশতেহার বা মানুষের যে প্রত্যাশার যে জায়গাগুলো আমরা আসলে তৈরি করার সুযোগ দিয়েছি, আমি সরকারের কথা বলছি, তারা যে সুযোগটা দিয়েছে জনগণের ভেতরে প্রত্যাশা তৈরির, সেই প্রত্যাশা পূরণ যদি এই পদ্ধতিগুলোতে হয় তাহলে আলটিমেটলি সেটা কতটুকু জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ফ্যামিলি কার্ডের কথা আসছে, টিসিবির ট্রাক সেলের পেছনে দৌড়ানোর একটা ছবি সম্ভবত আমরা একজন নারী পড়ে গেছেন, এবং শুধু একজন নারীর ছবিটা আমরা দেখেছি, হয়তো আমি আরও বেশ কিছু ছবি দেখার চেষ্টা করেছি পুরো ঘটনাটার, এবং সেখানে আমরা দেখেছি মানুষ কীভাবে তার ট্রাকের পেছনে দৌড়াচ্ছে। ফ্যামিলি কার্ড ভালো কথা, আপনি ফ্যামিলি কার্ড দেবেন, ঠিক আছে। আমরা একটা কথা বলার চেষ্টা করছি আমার দলের পক্ষ থেকে, আমাদের ইশতেহারে ছিল টিসিবির ন্যায্য মূল্যের যে দোকান, আমরা কিন্তু শব্দটা কি ন্যায্য মূল্য, মানে যে মূল্যটা আসলে ন্যায্য, আমি বলছি না যে আপনি এখানে কোনো ভর্তুকি দেন, ভর্তুকি মূল্য না, কিন্তু ন্যায্য মূল্যের দোকান। সরকার কি বাংলাদেশের যতগুলো উপজেলা, যতগুলো ইউনিয়ন আছে, এক একটা ইউনিয়নে অন্তত 5টা এই ন্যায্য মূল্যের দোকান। আরও একবার বলি, শব্দটা কিন্তু ন্যায্য মূল্য, ভর্তুকি মূল্য না। ফলে যেই দ্রব্যের যেটা ন্যায্য মূল্য সেই মূল্যে সরকার বিক্রির ব্যবস্থা করুক, সেখানে আপনার কোনো কার্ড দেওয়ার তো দরকার নাই, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু সেখান থেকে কিনবো। এই পদ্ধতি যদি চালু করা হয় তাহলে আলটিমেটলি ফ্যামিলি কার্ড দেওয়ারও প্রয়োজন পড়ে না, আবার এই টিসিবির ট্রাক সেলের পেছনে আসলে কোনো নারীকে দৌড়াতে গিয়ে পড়েও যেতে হয় না, এই ধরনের ছবি আমাদের সামনে আসে না। ফলে জনগণের সামনে মুখরোচক বিষয়গুলোকে সামনে না এনে সত্যিকার অর্থে যেই বিষয়গুলো করলে জনগণের সাথে সম্পৃক্ততা তৈরি হয়, জনগণের জন আকাঙ্ক্ষা জনপ্রত্যাশা পূরণ হয়, সেগুলোর দিকে আমাদের আসলে দৃষ্টি দেওয়া দরকার। সরকার সেদিকে দৃষ্টি দেবেন সেটা প্রত্যাশা করি। মানে মাত্র 7 দিন হয়েছে, এখনও অনেক সময় সরকারের কাজ করার বাকি আছে। আর একটা কথা ফারুক হাসান যেটা বলছিলেন যে নারীদের ভোট ব্যাংক জামাতের দিকে ঝুঁকে গেছে, ফলে সেটাকে টানতে ফ্যামিলি কার্ডের ব্যাপার হতে পারে। উনি যখন কথাটা বলছেন তখন আমার মনে হলো যে হ্যাঁ, জামাতের ভোট ব্যাংকে কাছে টানার জন্য হয়তোবা যে মোরাল পুলিশিংয়ের ব্যাপারটা মানে চালু করা হয়ে থাকতে পারে, যে কিছু একটা ব্যাপার মানে একটা ফিল দেওয়া জনগণের কাছে, জনগণের একটা মানে মেসেজ দেওয়ার চেষ্টা যে না আমরাও কিছুটা জামাত, তো আমরাও কিছুটা জামাত আছি, ফলে আমাদের দিকেও আসলে মানে তোমরা যে ভোটটা চলে গিয়েছে, যে ভোট ব্যাংকটা আসলে ওইদিকে চলে গেছে, সেটাকে টানার একটা প্রচেষ্টা হতে পারে। ফরিদুল্লাহ, শেষ পর্যায়ে আসলে এই ভোট টানাটানি কিনা আসল কিনা, মানে সরকারের কর্মসূচি কিংবা এই যে সাকিব আনোয়ার যেগুলো বলছে ভোট টানাটানি আসলে আসল লক্ষ্য কিনা রাষ্ট্রের কল্যাণের চেয়ে? না, মানে কল্যাণের ব্যাপারটা তো ধরেন এক একজন এক একভাবে দেখে। মানে আমি তো আমার কাছে এখনো তেমন কিছু নতুন কিছু মনে হয়নি, পুরনো পথেই হাঁটছে। এবং এটা বিএনপি তার ইশতেহারের মধ্যে বলেছেও যে তারা আসলে এককেন্দ্রিক একটা রাষ্ট্রই রাখতে চায়। এককেন্দ্রিক রাষ্ট্র রেখে বাংলাদেশের আউটপুটকে, এটা তো আমরা 50 বছরে দেখছি, এটা নতুন কিছু না আমাদের জন্য। আমি যে জায়গাটাতে আর একটু আর্গুমেন্ট করতে চাই সেটা হচ্ছে যে রাকিব বলেছেন যে
মৌলিক পরিবর্তনের যে ইস্যুটা, মানে গণভোটটা কেন জরুরি ছিল আমাদের জন্য, এই ডিবেটগুলো কিন্তু আমরা পার করে আসছি। আমরা যে এই যে সংবিধান সংস্কার পরিষদটাকে যে অকার্যকর করার একটা প্রয়াস তৈরি করা হলো, যে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হলো এটাকে, এই ডিবেটগুলো কিন্তু আমরা পার করে এসেছি। কারণ আমাদের এইখানে এই যে 48টা যে সংবিধান সম্পর্কিত যে সংস্কার, এগুলোর যে পরিবর্তন, এই পরিবর্তনগুলোর মধ্যে অন্তত 4টা জায়গায় মৌলিক পরিবর্তন আছে। খেয়াল করে দেখেন, পার্লামেন্ট 2টা হাউস হচ্ছে, আপনার হাইকোর্টের বেঞ্চ হচ্ছে, মূলনীতি পরিবর্তন হচ্ছে, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর হচ্ছে। এই পরিবর্তনগুলো এর ভেতরে অন্তত 3বার বাতিল করা হয়েছে কোর্ট দ্বারা। যখন আপনার বাকশাল করা হয়েছিল, এই বাকশাল বাতিল করা হয়েছে। পরে আপনার হাইকোর্টের বেঞ্চ কিন্তু 8ম সংশোধনীতে করা হয়েছিল, এটাও কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। 15দশ সংশোধনীও কিন্তু কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, এবং 7ম সংশোধনী অথবা 5ম সংশোধনীতে সম্ভবত, যেটাতে হচ্ছে মূলনীতি পরিবর্তন করা হয়েছিল, ওটাও কিন্তু কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওটাও কিন্তু কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। তার মানে হচ্ছে যে চ্যালেঞ্জ হলো কেন? কারণ আপনি এটাকে একটা অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে চেঞ্জ করছিলেন, 2/3 মেজরিটির যে অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে হবে না বিধায় আমরা কিন্তু একদম শুরু থেকে গণপরিষদের কথা বলছিলাম। তারপরে গণপরিষদ নিয়ে ঠেলতে এটা এসে গণভোটে এসছে। কিন্তু গণভোটে কিন্তু আমাদের যে আদেশটা, ওই আদেশে কিন্তু বলা হয়েছে যে এটা দিয়ে জনগণ পরবর্তী পার্লামেন্টকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছে, একটা গাঠনিক ক্ষমতা, যেই ক্ষমতা দিয়ে তারা সংবিধান সংস্কার পরিষদটা তৈরি করে তারপরে পরিবর্তনটা করবে। এটাকে যদি আপনি পার্লামেন্টে নিয়ে যান, মানে জেনারেল পার্লামেন্টে, যে পার্লামেন্টের কাজ হচ্ছে আইন তৈরি করা, তাহলে এটা আবার কোর্টে চ্যালেঞ্জ হবে। কিন্তু যদি আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার ব্যবহার করে এটাকে চেঞ্জ করেন, তাহলে এটা তো কোর্টের ঊর্ধ্বে, তো কারণ এটা জনগণের সার্বভৌম অভিপ্রায়। এটাই কিন্তু আর্গুমেন্টটা ছিল। এই আর্গুমেন্টটা টোটালি অ্যাজ ইফ যারা আর্গুমেন্টটা করেছে, ইভেন তখন ঐক্যমত কমিশনে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন ভাই নেতৃত্ব দিয়েছেন, উনি কিন্তু এই আর্গুমেন্ট এনেছিলেন গণভোটের পক্ষে। আমরা তো গণপরিষদ চাচ্ছিলাম, উনি কিন্তু এই আর্গুমেন্ট এনেছিলেন যে রেফারেন্ডাম করলেও তো এটা হয়ে যাচ্ছে। এই রেফারেন্ডাম কিন্তু ওই ধরনের রেফারেন্ডাম না, এটা অন্য ধরনের। প্রবলেমের জায়গাটা হচ্ছে 2টা। বিএনপির জায়গা থেকে 2টা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে ওনারা আপার হাউস সিটের রেশিওতে চেয়েছেন, আর ইনস্টিটিউশনগুলো, যেহেতু ওনারা এককেন্দ্রিক রাষ্ট্র চান, ইনস্টিটিউশনগুলো প্রধানমন্ত্রীর আন্ডারে চেয়েছেন। এই জায়গাটা হচ্ছে গিয়ে গণভোটে আসেনি। গণভোটের আমরা যে পেপারে ভোট দিয়েছি, সেইখানে এই জায়গাগুলো ঐক্যমত কমিশন তাদের মতো করে দিয়েছে, যাতে যেটা বেশিরভাগ দল যেটা চেয়েছিল, যে জনগণ যদি এটা রায় নেয় তখন এটা জনগণের রায়, আপনি গণরায়কে উপেক্ষা করবেন কি করবেন না সেটা প্রশ্ন। এই 2টা জায়গা কিন্তু সিম্পল। দেখেন, আপার হাউসের জায়গাটা, আপার হাউস যদি আপনি সিটের রেশিওতে করেন, এটা আসলে কোনো দরকার নেই, কারণ অলরেডি আপনার মেজরিটি। আরেকটা হচ্ছে যে আপার হাউসের কাছে যদি আপনি সংবিধান সংস্কার মানে পরিবর্তনের ক্ষেত্রে তার কাছে যদি একটা চেক অ্যান্ড ব্যালেন্স না করেন, তাহলে এই আপার হাউস আমাদের কি কাজ? 100 জন মানুষকে আমরা কেন পালবো? শুধু জনগণের। আরেকটা হচ্ছে যে যেই ইনস্টিটিউশনগুলো নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি তৈরি করবে, এই ইনস্টিটিউশনগুলোকে যদি আপনি নির্বাহী বিভাগের অধীনে রাখেন, তাহলে তো এটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে না। এটা আমরা কখনোই দেখিনি। গণতন্ত্রে এটা খুবই মানে প্রাইমারি বেসিকের ব্যাপার। এখন এই জায়গাটা নিয়ে যে একটা সংকট তৈরি করা হয়েছে, কিংবা যে অচলাবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা নিয়ে কোনো আলোচনা কিন্তু নাই। তার মানে আবারও সেই পুরনো পথে অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে নিজেদের মতো করে পরিবর্তন করে, যতদিন পাওয়ার আছে ততদিন ওই অনুযায়ী চালানো, পরে আবার কোনো একটা পরিবর্তনের মুখে আবার কেউ কোর্টে যাবে, অথবা আবার একটা গণ অভ্যুত্থান হবে, কিংবা আবার একটা বড় সিচুয়েশনের মধ্যে দিয়ে, গণ আন্দোলনের মধ্যে দিয়ে রেজিম চেঞ্জ হবে, আবার এগুলো চ্যালেঞ্জে পড়বে। এই ধরনের একটা পথে হাঁটার একটা প্রবণতা কিন্তু আছে। কারণ এই প্রবণতা কিন্তু 2008-এর পরে আওয়ামী লীগ দেখিয়েছে। আমরা বিএনপির কাছ থেকে এটা দেখতে চাই না, কারণ বিএনপি এর বাইরে এসে নতুনভাবে করবে, এটা আমরা আশা করি, কিন্তু আমরা এটা এখনো দেখতে পাইনি। সো এইটা আমাদের জন্য হচ্ছে মোর জরুরি। কারণ আপনি যা বলছেন, অর্থনীতি সহ, সুশাসন সহ যা জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করতেছে হচ্ছে যে আপনি রুল করবেন কিভাবে। আপনি রুল অফ ল করবেন নাকি রুলড বাই ল করবেন, এইটা হচ্ছে প্রশ্ন। আপনি কি আইনের শাসন করবেন নাকি আইন দিয়ে শাসন করবেন? কিন্তু আইন দিয়ে শাসনের উদাহরণ তো আজকে কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, যে পুলিশ যে ধরেন একজনকে মানে পিটাইলো, আবার যাকে পিটাইলো, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে আবার আজকে উদ্ধার করতে পাঠায়, তার ইমেজ উদ্ধার করা হলো কিনা, এটা নিয়ে কিন্তু অলরেডি একটা প্রশ্ন শুরু হয়েছে। এটা নিয়ে এটা আবার আরেক দিক থেকে থ্যাংক ইউ পিএমও হচ্ছে, কারণ রুল অফ ল কিন্তু এটা হওয়ার কথা না। প্রধানমন্ত্রী কিন্তু ডিরেক্ট ডিসিকে ফোন দিবেন, এখানে প্রোটোকল আছে। তাহলে তো অন্য যে মাঝখানে যে আরো 4টা লেয়ার, আগের সরকার আমরা এটা দেখেছি। কিংবা ধরেন একজন কর্মচারী প্রধানমন্ত্রী রুমে ঢুকে যাচ্ছেন, তার বাচ্চা আল্লাহ না করুক যদি এই ধরনের ঘটনা, বাচ্চাটা উদ্ধার হয়েছে, এটা আমরা মানে কি বলে যে হ্যাপি। কিন্তু এটার ঘটনাটা কি? ঘটনা আমাদেরকে এটা জনগণের সামনে এটা আনতে হবে। এবং প্রধানমন্ত্রী যদি ওই ধরনের নজির সৃষ্টি করতে না পারেন, আবারও সব কিছু প্রধানমন্ত্রী, যে কোনো কিছু হলে, আমারও একটা প্রবলেম হলে আমি যদি প্রধানমন্ত্রীর কাছে যাই, তাহলে কিন্তু রুল অফ ল হবে না, তখন ওই রুলড বাই ল হবে। প্রধানমন্ত্রী যা বলবে সেটাই আইন।
এই 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 প্রবণতা কিন্তু আমরা গত 15 বছরে দেখেছি। তো এইখানে হচ্ছে যে মূল চ্যালেঞ্জের জায়গাটা বিএনপির সামনে, যে ওনারা কি রুল অফ ল করবেন নাকি রুলড বাই লয়ের পুরনো পথে হাঁটবেন, এই জায়গাটা হচ্ছে মূল চ্যালেঞ্জের জায়গা। বাকিগুলো হচ্ছে আমি মনে করি যে বাই ডিফল্ট আপনি যদি রুল অফ ল করেন বাকিগুলো অটোমেটিক সমাধান হওয়া শুরু হবে। না হলেই আপনাকে ওই চাঁদাবাজিকে সমঝোতা করতে হবে, দালালিকে আপনার নতুন বৈধতা দিতে হবে, এই জিনিসগুলো না হলেই করতে হবে। রাকিব আল হাসান, আপনি ফ্যামিলি কার্ড নিয়ে হয়তো বলবেন, আমি একটু এই ফ্যামিলি কার্ডের প্রশ্নটা পরে যাই, যেহেতু গণপরিষদ নিয়ে আলোচনাটা এসেছে। 12ই মার্চ সংসদ আহ্বান করা হয়েছে, সেক্ষেত্রে সেইখানে কোনো সমঝোতা হওয়ার সুযোগ আছে কিনা? আবার একই সঙ্গে স্থানীয় সরকারের নির্বাচন গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চেয়েছিল, সেটি তখন বিএনপি সেটিকে আসলে বলেছে সেটি করা যাবে না, সেটি রাজনৈতিক সরকার এসে করবে। রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়েই সেখানে প্রশাসক নিয়োগ দিলে, রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দিয়েছে এবং যার মধ্যে সবাই মানে বেশিরভাগই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। এটি আসলে এক ধরনের আগের সেই রাজনৈতিক সংস্কৃতির চলমান প্রক্রিয়া কিনা? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমি অনেক প্রশ্ন আমি ছোটো ছোটো করে বলি। দেখুন, সেটা হচ্ছে কি, ধরুন এখন গণপরিষদের উনি বলছে এগুলো পুরনো ডিবেট, এগুলো নতুন করে আনার কিছু নাই, কারণ আপনি ফেলে আসার দিন 12ই মার্চ যেহেতু সংসদ আহ্বান করা হয়েছে, ওই জায়গাটায় আমি কোনো সমাধান 12 মার্চ দেখতে থেকে পাচ্ছি আমি না। আসতেছি। ধরেন পুরনো জিনিসগুলো এগুলো নিয়ে ডিবেট করার কিছু নাই, কারণ একটা সময় আমরা কেউ নতুন সংবিধান লেখার কথা বলছিল, কেউ গণপরিষদ নির্বাচন চাইছিল, এগুলো পুরনো আলাপ। এখন নতুন আলাপ হচ্ছে ধরেন আপনার যে আমাদের সংবিধানে পার্লামেন্টের কিন্তু কিছু সার্বভৌম ক্ষমতা আছে, মৌলিক বিষয়গুলো সারা যে কোনো জিনিস চেঞ্জ করতে পারে, সংযোজন বিজন করতে পারে। তো সুতরাং এখনকার যে এটা যে পর্যায়ে গিয়ে ঠেকছে 12 মার্চের পরে, তো এখন আমার কাছে মনে হয় যে ধরেন এটা বিএনপি যেহেতু 2/3 রয়েছে, বিএনপি তো প্রতিজ্ঞাবদ্ধই করেছে যে তারা নোট অফ ডিসেন্ট ছাড়া বাকিগুলো সারা করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আমি আশা করি নোট অফ ডিসেন্ট ছাড়া বাকিগুলো সে করবে, যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোতে মনে করি পার্লামেন্টে আলোচনা হবে। সুতরাং এটা নিয়ে আর নতুন করে আলোচনা কিছু নাই। আর একটা জিনিস বলছে যে রুল অফ ল আর রুল বাই ল। দেখুন, আজকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ধরুন যে ভদ্রলোকের বাচ্চা হারিয়ে গেছিল, উনি নিজে মন্ত্রণালয়ে চাকরি করে, সচিবালয় তথ্য মন্ত্রণালয় সম্ভবত কোনো একটা পদে আছেন। তো উনি তখন তারেক রহমান প্রধানমন্ত্রী বের হওয়ার সময় তখন উনি সামনে পড়ে গেছেন। ব্যাপারটা এরকম না যে উনি তারেক রহমানের রুম পর্যন্ত চলে গেছেন। তারপর আমরা এই ধরনের প্র্যাকটিস দেখতে চাই না, কারণ আমাদের রাষ্ট্রটা 3টা রুলস দিয়ে চলে, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, তাই না? রুলস অফ বিজনেস 1996, যেটা নির্বাহী বিভাগ। এখন আপনি যদি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেন, আমাদের 14 বছর কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়নি, তৈরি হলে ধরেন এই সমস্যাগুলো সলভ আউট হয়ে যাবে। গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা যে আপনি বললেন, স্থানীয় সরকার নির্বাচন আগে বিএনপি যে যুক্তি দিয়েছিল আমাদেরও যুক্তি কাছাকাছি ছিল, যে সেটা হচ্ছে কি সামনে আমাদের একটা সরকার দরকার। সুতরাং এই মুহূর্তে স্থানীয় সরকারের লোডটা এই দুর্বলতম সরকার নিতে পারবে না। তো এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আমি মনে করি যে 1.5 থেকে 2 বছর পর্যন্ত আমাদের স্থানীয় সরকার প্রতিনিধিরা নাই, আমরা প্রশাসক নিয়োগ করে তার একটা রাষ্ট্র চলতে পারে না। তাই মনে করি যে অনতিবিলম্বে 6 মাসের মধ্যেই বা 3 মাস পরেই প্রক্রিয়াগুলো শুরু হওয়া উচিত। আর আপনি যেটা বলছেন এটা ডেফিনেটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং আমি মনে করি এটা বিএনপির জন্য একটা নেগেটিভ ইফেক্ট হবে, কারণ আপনি যাদেরকে হারছে তাদেরকে বসাচ্ছেন, আবার এমন প্রতিদ্বন্দ্বী তাদেরকে রাখতেছেন। এখন তারা কি ইলেকশনের তফসিল ঘোষণা হলে পদত্যাগ করবে কিনা, বা আপনি চাইলে এখানে এমন কাউকে রাখতে পারতেন, প্রশাসনিক লোক রাখতে পারতেন, পুরাতন যারা আমলা অভিজ্ঞ লোক। এখানে আমি একটা আপনার সাথে যোগ করি, ধরেন এবার ফ্যামিলি কার্ডের বিষয়টা। ধরেন আপনি কি কখনো প্রশ্ন করেছেন যে আমাদের দেশের, আমরা বারবারই বলি যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো সরাতে হবে, কিন্তু আমাদের আমলারা তো পাওয়ারফুল কেন? কারণ আমলারা এত পাওয়ারফুল কারণ আমাদের পলিটিশিয়ান যারা এমপি মন্ত্রী হয় তারা ঘুমের মাধ্যমে দিয়ে আসে না। ধরেন আমাদের যারা মিনিস্টার হয়েছে তারা, আমি মানে শ্রদ্ধা রেখে বলতে চাই, কয়জনের ধরেন মন্ত্রণালয় চালানোর ক্যাপাবিলিটি আছে আমি প্রশ্ন করতে চাই। ধরেন এই জায়গাটার ক্ষেত্রে ধরেন আপনি যখন সিস্টেমটা বুঝবেন না তখন আমরা তো আপনাকে কন্ট্রোল করবে। সুতরাং আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল কালচার চেঞ্জের সাথে সাথে এই জিনিসগুলো গ্রুমিংয়ের মধ্যে আসা উচিত, তাহলে ধরেন আমাদের দূরত্বটা কমে। কারণ একটা আমলা, কারণ একটা সচিব, সে তো 25-30 বছর পরে সচিব হয়েছে, এখন সে কিন্তু ধরেন ফাঁক ফোকর সব কিছু জানে। আর একটা লোক আসছে তার কোনো গ্রুমিং নাই, সেখানে এসে বসে পড়লো রাতের দিনে, পরের দিন এসে তার পিএস আমলারা চেলাপেলারা এসে তকবির বাণিজ্য শুরু করছে, সে তো মাথা খারাপ হয়ে যায়। তো এই কারণে আমি মনে করি যে প্রপার গ্রুমিংয়ের মধ্যে দিয়ে আসলে তাহলে এই জিনিসগুলো শর্ট আউট করা সম্ভব। আবার সে লাস্টে ফ্যামিলি কার্ড বিষয়টা দেখুন, ওই ফারুক ভাই যেটা বলছিল যে ভোট মুখামুখি করা, আসলে ধরেন এগুলো তো তর্ক করার জন্য অনেক কিছু তর্ক করা যায়, বাট ফ্যামিলি কার্ডের জন্য আমি যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি মনে করি, 10 সেকেন্ড আমাকে সময় দিবেন, সেটা আমি একটু বলি মনে করি, সেটা হচ্ছে কি ধরেন ফ্যামিলি কার্ড এই জিনিসটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, এটা কিন্তু ধরেন হুটহাট করে 6 মাস 1 বছরের প্রসেস না। সুতরাং এটাকে সাস্টেনেবল করাটা জরুরি। ফ্যামিলি কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, কৃষি কার্ড, প্রবাসী কার্ড, সব কিছুকে সাস্টেনেবল করা জরুরি। এবং এক্ষেত্রে যে ট্রান্সপারেন্সিটা থাকা দরকার সেটা ধরেন এখানে সবচেয়ে বেশি দুর্নীতি কোথায় হবে, যেহেতু একটা ভালো কাজ করছে যে শুরুতে আপনাকে টাকা দিবে, এখানে হলো গ্রসারি ফুড দিবে না, যার কারণে আপনার অন্যান্য অ্যারেঞ্জমেন্ট দরকার লাগতেছে না। সুতরাং এক্ষেত্রে আপনাকে এই জিনিসটাকে সাস্টেনেবল করার জন্য এবং এখানে যে কার্ড নিয়ে যে দুর্নীতি হবে কিংবা স্বজনপ্রীতি হবে এই জিনিসটা বন্ধ করলে আমি মনে করি একটা সাস্টেনেবল প্রসেসে যাবে। সাস্টেনেবল প্রসেসে গেলে এটা রাষ্ট্রের জন্য বেগম আনবে। আর ধরুন একটা কল্যাণমুখী রাষ্ট্র করতে হলে ধরুন এই ধরনের জিনিসগুলো লাগবে। আর উনি একটা জিনিস বলছে যে মানুষ অলস হয়ে যাবে, আমি এটা একদম মনে করি না, কারণ এই বাজারে 2,500 টাকাতে কিছু হয় না, কিন্তু এটা হচ্ছে ধরুন আপনাকে একটু বেটার ফিল করানো। কারণ তারেক রহমান বারবার বলেছে যে আমরা 1 মাসে খরচ দিতে পারবো না, হয়তো তার 7 দিন বা 10 দিনের খরচ আমরা দিতে পারবো ডেলি নেসেসারি, এবং যার এই খরচের ক্যাপাবিলিটি আছে এটা কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। যার এই ক্যাপাসিটি আছে বা ক্যাপাবিলিটি আছে সে কিন্তু তার বাচ্চাকে একটা পুষ্টি দিতে পারবে। কারণ
আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ডের লোক হিসেবে জানি, আপনার ছোটবেলায় যদি আপনার বাচ্চাকে পুষ্টিটা ঠিকভাবে দিতে না পারেন, এই পুষ্টির ঘাটতিটা কিন্তু বড় বয়সে পৌঁছায় না। সুতরাং এক্ষেত্রে তার কিন্তু আমিষের বা একটু ভালো খাবার রাকিব হাসান, এখানে তো অর্থনীতির একটা বিষয় আছে। আপনি যখন 2,500 টাকা করে একজনকে দিবেন, তার চাপ তো অর্থনীতিতে পড়বে, এবং সেই চাপটা সামাল দিতে আপনার এক ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে কিনা, তখন আপনি যেটা বলছেন সেটি আসলে আর হবে কিনা। না, আমি 10 সেকেন্ড শেষ করি। সেটা হচ্ছে ধরেন আমাদের অর্থনীতির যে বড় সমস্যা কি ধরেন, আমাদের যে আমরা বাজারটা বড় করতেছি, আমাদের পে স্কেল বাড়াচ্ছি, তাহলে আমাদের এই টাকাটা আসবে কোথা থেকে? রাষ্ট্র তো নিজের কোনো ইনকাম নেই, রাষ্ট্র তো জনগণের টাকা দিয়ে চলে। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে আমরা আমাদের ইকোনমিটা যে পর্যায়ে রয়েছে, আমরা হচ্ছে ধরেন মানে আমদানি শুল্ক এবং হচ্ছে পণ্যের ভ্যাটের উপর নির্ভর করি। আমরা ধরেন একটা ওয়েল ডেভেলপ কান্ট্রিগুলো যেমন মালয়েশিয়া, অন্য দেশগুলো কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলো করে কি আপনার হচ্ছে যে যাদের আর্থিক অবস্থা, আমি বলি সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী আপনাকে কর আদায় করা, এই কর আদায়তে সরকারের যোগ দিতে হবে। এটা শুনতে খুব খারাপ লাগে, অজনপ্রিয় কথা, কিন্তু এটা করতে হবে। আরেকটা জিনিস লাস্টে শেষ করি, আপনার ফ্যামিলি কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, প্রত্যেক কার্ডগুলো, কারণ এই বাণিজ্য বন্ধ করতে হলে প্রত্যেক টাকা আপনার এনআইডি কার্ডের সাথে যুক্ত একটা সিঙ্গেল কার্ড আনা উচিত, না হলে কিন্তু আপনার এই একটা ভালো পরিকল্পনা কিন্তু বেঁচে যেতে পারে। সুতরাং একটা সিঙ্গেল কার্ডে সিঙ্গেল সার্ভিসে আনতে পারলে এই জিনিসগুলো সেটি তো মনে হচ্ছে হয়নি, কারণ একটা কমিটি গঠনের 2 দিনের মাথায় বলা হলো আমরা নাই কার্ডের সাথে জড়িত হবেন, মানে কমিটির রিপোর্ট আসলো কিনা এক্স্যাক্টলি, আমি সেটাই বলতেছি, এটাকে এনআইডি কার্ডের সাথে সাস্টেনেবল করতে হলে এনআইডি কার্ডের সাথে আপনার এই সার্ভিসগুলো যুক্ত করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে। সাকিব আনোয়ার, 12ই মার্চ সংসদে অধিবেশন আহ্বান করা হয়েছে, একটা হযবরল পরিস্থিতির মধ্যে দিয়ে সংসদের যাত্রা শুরু হবে কিনা, একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি যখন নিচ্ছিল, রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে তারা স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, তখন আমরা দেখলাম প্রশাসন নিয়োগ দিয়েছে সরকার। এটি আসলে এক ধরনের নেতিবাচকই তৈরি করবে কিনা? প্রশাসক নিয়োগ দেওয়ার ব্যাপারটা হ্যাঁ একটা প্রশ্ন তৈরি করেছে যে এখন প্রশাসক নিয়োগ দেওয়ার দরকার কি ছিল, কারণ সরকারের দিক থেকেও বলা হচ্ছিল যে অতি দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনগুলো দিয়ে দেওয়া হবে, এবং দ্রুত যদি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় তাহলে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক মানে এখনই নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল কিনা। এখন বিষয়টা তো এমন হয় যে যে সময়ের কথা তারা বলছে এই সময়ের মধ্যেই আসলে নির্বাচনগুলো হয়ে যাবে, সেক্ষেত্রে প্রশাসক নিয়োগ দিয়েছে অল্প সময়ের জন্যও তারা হয়তো চায়নি যে প্রশাসকবিহীন থাকুক, সেটা যদি তারা না চেয়ে থাকে তাহলে সেটাকে নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো ব্যাপার নেই। কিন্তু যদি আমরা দেখি যে এই প্রশাসকরাই আসলে অনেক দিন পর্যন্ত দায়িত্ব পালন করছে, জনগণের প্রতিনিধি হিসেবে আসলে যারা নির্বাচিত হয়ে আসবার কথা তারা আসছেন না, অর্থাৎ নির্বাচনটা পিছিয়ে যাচ্ছে কোনোভাবে, তাহলে এটা নিয়ে যে প্রশ্নগুলো এখন তৈরি হচ্ছে সেই প্রশ্নগুলো তখন আসলে আরও বড় করে আসবে, এবং সেটা এক ধরনের রাজনৈতিক অচল অবস্থা, রাজনৈতিক একটা স্থিতিশীল পরিস্থিতি মানে উপরে একটা হুমকি হিসেবে আসবে, আসলে অস্থিতিশীলতা তৈরি হবে। স্বাভাবিকভাবেই বিরোধী দল যারা মানে এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে তাদের প্রতিনিধিও এই জায়গাগুলোতে আনতে চান, তারা তখন এর বিরোধিতা করবেন এবং রাজনৈতিক একটা অচল অবস্থা বা অস্থিরতা তৈরি হতে পারে। সেটা আসলে সময়ের সাথে বুঝতে হবে সামনে আসলে কি হয়। 12ই মার্চ সংসদ শুরু হবে, হ্যাঁ এটা নিয়ে তো যথেষ্ট প্রশ্ন আছে, কারণ যেহেতু বিএনপি শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের, এবং যেই অধ্যাদেশের ভিত্তিতে আসলে নির্বাচনটা হলো, এই অধ্যাদেশের ভিত্তিতেই তো আসলে আপনার দুটো নির্বাচনই হয়েছে, গণভোটটাও এটা হয়েছে, আবার আপনার জেনারেল অ্যাসেম্বলির যে নির্বাচন সেটাও আসলে ওই একই অধ্যাদেশের মাধ্যমে হয়েছে। সেইখান থেকে আপনি একটা মানে অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলির সদস্য হিসেবে শপথগুলো নিয়েছে তারা, কিন্তু এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের ব্যাপার কী সিদ্ধান্ত তারা নেবেন সেটা এখন পর্যন্ত পরিষ্কার না। ফলে 12ই মার্চে অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত নানান স্পেকুলেশন চলবে। 12 মার্চের পরে হয়তো প্রথম কয়েকদিনের মধ্যে আমরা বুঝে যাব যে এটা চূড়ান্ত অচল অবস্থার দিকে যাচ্ছে নাকি কোনো একটা সমাধান, মানে মধ্যবর্তী কিছু একটা, মাঝামাঝি কিছু একটা, যেটা আসলে উভয় পক্ষের জন্যই কিংবা এই অধ্যাদেশের উপরেও এক ধরনের উইন উইন সিচুয়েশন তৈরি করে। আর একটা কথা একটু বলি, শেষ করতে হবে একটু জি, এই যে শিশুটা উদ্ধারের কথা বলা হলো যে একজন উদ্ধার হয়েছে, সেখানেও আমরা দেখলাম গণমাধ্যম রিপোর্ট করছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, এবং আমরা দেখলাম যে যার সন্তান মানে অপহরণ হয়েছিলেন এবং পরে উদ্ধার হলেন তিনি একজন সচিবালয়ের কর্মচারী। তাহলে আমার পরিবারের কেউ যদি এই ধরনের কোনো একটা ঘটনার শিকার হয় তাহলে আমি তো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ পাবো না, কারণ আমার পরিবারে কেউ তো সচিবালয়ে চাকরি করে না, কর্মচারী নন। তার মানে আমি যদি বিচার চাই, আমি যদি কোনো একটা কিছুর সমাধান চাই, তাহলে আমাকে কি আলটিমেটলি সচিবালয়ে থাকতে হবে কিংবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ পর্যন্ত আমাকে যেতে হবে? যদি তাই হয় তাহলে এর আগে আমরা যে অবস্থাগুলো দেখেছি বাংলাদেশে সেই অবস্থাগুলো আমরা ফরিদুল হক, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হবে কিনা, বা সরকারের এই ভূমিকাকে আসলে কিভাবে দেখবেন প্রশাসক নিয়োগ দিয়ে? নিঃসন্দেহে টানাপোড়েন তৈরি অলরেডি হয়েছে, কারণ যেই প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে এই প্রজ্ঞাপনটা মেয়াদহীন, কতদিনের মেয়াদে ওনাদেরকে বসানো হয়েছে এটা আমরা জানি না। ইভেন একটা সিটি কর্পোরেশনে অলরেডি মেয়র আছেন, যদিও তার মেয়াদ শেষ, আরও 11টা সিটি কর্পোরেশন 6টা দেওয়া হয়েছে, বাকি 5টা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে। ওইখানেও কারা কারা আসবে, ওইখানে একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এইটা একটা
এখানে একটা সরকার কি বলে যে রাজনৈতিক রেমেডি তৈরি করতেছে, যাদেরকে নমিনেশন দিতে পারে নাই কিংবা যারা নমিনেশন পেয়েও নির্বাচনে হেরেছেন তাদেরকে এক ধরনের রেমেডি করার একটা ব্যাপার হচ্ছে। এখন এরপরে প্রশ্ন আসবে, প্রথম প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কতদিনের মধ্যে দিবে, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে এটা কি সিটি কর্পোরেশনের বাইরেও যাবে কিনা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভাতে যাবে কিনা। তৃতীয়ত হচ্ছে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলর পর্যায়ে এটা যাবে কিনা, অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে। এবং এরপরে যখন নির্বাচন হবে, ধরলাম আমি 6 মাস পরে নির্বাচন হবে, আমি শিওর না, আমি এই ব্যাপারে খুব আশঙ্কা করছি যে এটা লম্বা হতে পারে, কারণ আমার কাছে এটা খুব ভালো মুভ মনে হচ্ছে না। এখানে বড় একটা ব্যাপার আছে, কারণ যেই নেতাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে 6 মাসের জন্য এখানে রাস্তা পরিষ্কার করতে দেওয়া হয়নি, এটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়, আপনি শুধু নেতাদের নামগুলো দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন নির্বাচনটা হবে, যতদিন পরে হোক, তখন ওনারা যদি নির্বাচন করতে চান, ওনারা ওই পদে থেকে করবেন কিনা, আমি অলরেডি প্রশ্ন করছি, কিংবা ওনাদের দলের লোকদেরকে ওনারা সহযোগিতা করবেন কিনা, কিংবা নির্বাচন তৈরি করার নির্বাচন হওয়ার আগে ওনারা এই পদকে ব্যবহার করে পর নির্বাচনের জন্য তাদের গ্রাউন্ড তৈরি করবেন কিনা, তখন স্বাভাবিকভাবে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু ব্যাপকভাবে তৈরি হবে। সো এটা একটা বড় রাজনৈতিক কেওয়াস তৈরি করার দিকে যাচ্ছে বলে ফারুক হাসান। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো বিষয় শেষ করতে হবে, দ্রুত আলোচনা সময়ে, হয়েছে, আমি একবারে শর্টে শেষ করি। গণভোট এবং জাতীয় নির্বাচন, এই যে একটা অচলাবস্থা তৈরি করার মানে পায়তারা ইতিমধ্যে শুরু হয়েছে। আসলে এটা একবারে খুব ভেরি ক্লিয়ার, যদি আমরা এটাকে একবারে সরলীকরণ করি, যে অরিজিন অফ গণভোট অ্যান্ড ন্যাশনাল ইলেকশন, এটার অরিজিনটা কি? একটা ডকুমেন্ট একটা জায়গা থেকে আসছে। কিন্তু এখন যে ধরেন যে জাতীয় নির্বাচন গণভোট একটা ডকুমেন্ট থেকে আসছে, একটা জায়গা থেকে আসছে, একটা অর্ডার থেকে আসছে, সেই জায়গা থেকে আপনি ধরেন যে একটাকে মানছেন একটাকে মানছেন না, What is this? নাগরিকের মতামত একটা মানছেন, একটা মানছেন এটাই তো না। কথা। তো সুতরাং এটা করতে গেলে সামনে মারাত্মক রকমের একটা বিপর্যয় নেমে আসবে। আমি শুধু এতটুকু বললাম, এটা ওয়ান কাইন্ড অফ অ্যালার্মিং ফর স্থানীয় সরকার যদি একটু এবার এই স্থানীয় সরকারের কথা বলা হচ্ছে যে বিএনপি ধরেন যে বাহ্যিকভাবে যেটাই বলি আমরা, যে বিপুল একটা জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসছে। ধরে নিলাম যে দল বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসে তারা আসলে আগামীতে স্থানীয় নির্বাচনে জনগণকে ভয় পাচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য মেজর কোয়েশ্চেন অ্যাট দিস টাইম। আমার কাছে সন্দেহ লাগছে যে তারা এই স্থানীয় নির্বাচন দিতে ভয় পাচ্ছে কিনা, তারা কি আশঙ্কা করছে যে আমরা স্থানীয় নির্বাচনের দিকে গেলে হেরে যেতে পারি। এই জন্য তারা রাজনৈতিকভাবে প্রশাসক নিয়োগ দিয়েছেন। কেন ভাই? আচ্ছা, প্রশাসক নিয়োগ দিবেন ভালো কথা, তো সেখানে আপনার দলের লোককেই কেন দিতে হবে? অন্য জায়গা থেকে দিতে পারতেন, করেন নাই। সুতরাং জনমনে নানা রকম সন্দেহ সংশয় তৈরি হয়েছে। আরেকটা কথা, যে ফ্যামিলি কার্ড আর ফার্মার্স কার্ড ইত্যাদি ইত্যাদি, এখানে একবারে শর্ট করব। আসলে আমাদের এই মিনিস্টার যারা দায়িত্ব নিয়েছেন না, ওনাদের গ্রামে গ্রামে পাঠানো উচিত, জনগণের চাহিদাটা শোনা উচিত, তারা কি চায়। আমি যেহেতু নিজেও নির্বাচন করেছি, নির্বাচনে আমি জানি জনগণ এই ফ্যামিলি কার্ড অমুক কার্ড তমুক কার্ড চায় না ভাই। তারা কি চায়? তারা চায় খোলা মার্কেটে সার, তারা চায় ওই 1300 টাকার বস্তা 1300 টাকাই, 1300 টাকার বস্তা সিন্ডিকেট করে 2600 টাকা বিক্রি বেড়ে চায় না। আপনি উন্মুক্ত মার্কেটে সার বিক্রির সিদ্ধান্ত নেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোন কৃষক বলবেন আমার ফ্যামিলি কার্ড দরকার বা ফার্মার্স কার্ড দরকার। ওরা খোলা মার্কেটে সার চাই, ন্যায্য মূল্যে চাই, কিন্তু আপনারা এটা বাস্তবায়ন করতে চান না। আপনারা কি বলছেন যে আমরা ফার্মার্স কার্ড দেবো, চাই না। রাগিব হাসান, আমি আপনার কাছে একদম শেষ মিনিট, জি, সরকার আসলে গন্তব্যহীন লক্ষ্যে দৌড়াচ্ছে কিনা নানান কর্মসূচি নিয়ে? না, সরকার তো মাত্র গন্তব্য শুরু হয়েছে, সরকার অনেক দূর যেতে চায়, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে জনসমর্থন অলরেডি সে 213 আসন জিতেছে, তার মানে 2/3 মেজরিটি তার সাথে আছে, এটা তো প্রমাণিত। সুতরাং আর বিএনপি একটা জনসমর্থন নির্ভর দল, কিন্তু এটাও বিএনপির মাথা রাখা উচিত, এই জনসমর্থন কিন্তু আনকন্ডিশনাল লাভ না, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। এবং বিএনপি সবসময় জনগণের রাজনীতি করে আসছে, আমি বিশেষ করে আগামীতে জনগণের রাজনীতি করবে। এবং তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলে বিএনপির শেষটা কখনোই ভালো হয় না। না, অতীত থেকে শিক্ষা নিয়েছে তারা, শিক্ষা নেওয়ার কারণে 20 বছর ক্ষমতার বাইরে ছিল, কোন কারণ দুটাই। এখন আমি আশা করি তারা তার গন্তব্য বুঝতে পারবে। আরেকটা বিষয় ধরুন আপনাকে বলি, এই যে শেষ 10 সেকেন্ড শেষ করি, 5 সেকেন্ড শেষ করি, সেটা ধরেন এই যে কৃষক কার্ডটা দিচ্ছে কারণ হচ্ছে ধরুন মধ্যবর্তী যে সিন্ডিকেট, এগুলোকে ভাঙার প্রচেষ্টার জন্য এগুলো করা হচ্ছে। সুতরাং ফারুক ভাইরা যদি নেগেটিভলি কথাবার্তা বলে, এগুলো আসলে উচিত ঠিক না, এবং ওনারা আসলে মনে যন্ত্রণা থেকে এগুলো বলে, এটা আমরা বুঝতে পারি। আলোচনা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।